হ্যালো স্টুডেন্ট, আজ আমরা বাইনারি অপারেশন অধ্যায়টির সংযোজন ছক, যাকে ইংরেজিতে বলা হয় কম্পোজিশন টেবিল, সম্বন্ধে আলোচনা করব। ধরি একটি অশূন্য সেট এস এর ওপর স্টার একটি দ্বিপদ প্রক্রিয়া। যদি স্টার দ্বিপদ প্রক্রিয়াকে একটি ছকের সাহায্যে সংজ্ঞাত করা যায়, তবে ওই ছকটিকে সংযোজন ছক বা কম্পোজিশন টেবিল বলা হয়। এবার আমরা সংযোজন ছক এর উদাহরণ দেখার পূর্বে একটি নোট পড়ব। নোট: জেড সেটের উপর মাল্টিপ্লিকেশন মডিউলো 10, এটাকে আমরা প্রকাশ করা হয়, লিখতে পারো যা মাল্টিপ্লিকেশন মানে গুণ, একটা গুণ চিহ্ন দিলাম, তার সাফিক্সে এখানে একটু নিচে 10 লিখলাম, এটা মানে মাল্টিপ্লিকেশন মডিউলো 10। ঠিক আছে, প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা লিখলাম জেড সেটের উপর মাল্টিপ্লিকেশন মডিউলো 10 এর অর্থ আমরা জানবো এখন। এর অর্থ, তাহলে জেড একটা সেট মানে ইন্টিজারের সেট, সকল পূর্ণ সংখ্যার সেট বোঝায় জেড মানে। এটার উপর মাল্টিপ্লিকেশন মডিউলো 10, অর্থাৎ যা আমরা ক্রস লিখে মানে গুণ চিহ্ন দিয়ে সাফিক্সে 10 লিখি, প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। মানে মাল্টিপ্লিকেশন মডিউলো 10 লেখার অর্থ যা, মানে পুরো শব্দটা না লিখে শুধু ইনটু দিয়ে সাফিক্সে 10 লিখলে এটাই বোঝায়। অর্থাৎ ইনটু দিয়ে যদি সাফিক্সে 10 লিখো তার মানে বোঝায় মাল্টিপ্লিকেশন মডিউলো 10 বোঝায়। ঠিক আছে, এর অর্থ আমরা এবার জানব। ধরো জেড থেকে আমি দুটো এলিমেন্ট নিচ্ছি, একটা 5 আর একটা ধরো 8। ঠিক আছে, বিলংসটা আমি জেড থেকে নিলাম। এবার এই দুটো সংখ্যার উপর আমরা মাল্টিপ্লিকেশন মডিউলো 10 অ্যাপ্লাই করব। তাহলে আমরা লিখব অতএব 5 ক্রস 10 8। ঠিক আছে, তার মানে হচ্ছে আমরা 5 এবং 8-এর উপর মাল্টিপ্লিকেশন মডিউলো 10 অ্যাপ্লাই করছি। এটার অর্থ দেখো, এটার বলতে কী বোঝায়? তুমি বোধহয় এদের গুণ করো, 5 8 কত? দেখো 40। এদের গুণফলটা আমি এখানে লিখব 40। এইবার মাল্টিপ্লিকেশন মডিউলো 10 এর অর্থ হচ্ছে একে 10 দিয়ে ভাগ করবে। 10 দিয়ে ভাগ করলে যেটা পাবে 4 10 40, ভাগশেষ কত পেলাম? 0। তাহলে এটার মান হবে হচ্ছে 0। অর্থাৎ মাল্টিপ্লিকেশন মডিউলো 10 এর অর্থ হবে যে সংখ্যা দুটো থাকবে সেই দুটোকে গুণ করব। এবার সেই গুণফলটাকে এই 10 দিয়ে ভাগ করব, ভাগ করার পর যেটা ভাগশেষ থাকবে, ঠিক আছে, সেটাই হবে এটা। এটা ধরো এ বি, ধরো 7,9, এটাও তো জেডের মধ্যে আছে, বিলংস টু 10, জেড। অতএব 7 ক্রস 10 9 ইকুয়াল টু কত হবে? দেখো 7 9 কত হয়? 7 9 হচ্ছে 63। এবার একে 10 দিয়ে ভাগ করো, 10 দিয়ে ভাগ করো 6 10 60, তাহলে ভাগশেষ থাকলো কত? 3। তাহলে এটা হবে 3। তাহলে বোঝা গেল মাল্টিপ্লিকেশন মডিউলো 10 এর অর্থ হলো যে দুটো সংখ্যা থাকবে সেই দুটোকে গুণ করব, গুণ করার পর তাকে আমরা 10 দিয়ে ভাগ করব। ঠিক আছে, এখানে মাল্টিপ্লিকেশন মডিউলো 10 বলেছে বলে 10 দিয়ে ভাগ, যদি বলতো মাল্টিপ্লিকেশন মডিউলো 5 তখন 5 দিয়ে ভাগ করব। অর্থাৎ মাল্টিপ্লিকেশনের মডিউলো যত বলবো তত দিয়ে ভাগ করার পর যে রিমাইন্ডার অর্থাৎ ভাগশেষ যেটা থাকবে, রিমাইন্ডার যেটা থাকবে অর্থাৎ ভাগশেষ, সেটাই হবে এর মান।
এরপরে দেখো সি, ধরো 2,4 বিলংস টু জেড, জেডের মধ্যে আছে। তাহলে অতএব 2 মাল্টিপ্লিকেশন মডিউলো 10 4 ইকুয়াল টু কত হবে দেখো, এই দুটো গুণ করলে 4 দুগুণে 8। যদি দেখো সে তার মানটা 10-এর থেকে ছোটো, তাহলে সেটাই বসে যাবে। ঠিক আছে, কেন সেটা বসবে? ধরো 8 লিখলাম, দেখো একে যদি 10 দিয়ে ভাগ করো, 10 থেকে 10 বেশি হয় তাহলে এটা 0 দিয়ে যাবে, তাহলে 10 0 0, দেখো 8ই ভাগশেষ বা রিমাইন্ডার থাকবে। অর্থাৎ যখন দেখবে সংখ্যা দুটোকে গুণ করে গুণফলটা এখানে যেটা মাল্টিপ্লিকেশন যত বলেছে, এখানে যেমন মডিউলো 10 বলেছে, তার থেকে যদি ছোট হয়ে যায়, ঠিক আছে, মানে 10-এর থেকে ছোটো, তাহলে সেই সংখ্যাটাই বসে যাবে। 10-এর থেকে যদি বড় হয় তবে তাকে 10 দিয়ে ভাগ করে তার ভাগ শেষটা লিখবে বা রিমাইন্ডারটা লিখবে। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লিকেশন মডিউলো 10 এর অর্থ হলো যে সংখ্যা দুটো দেবে সেই সংখ্যা দুটোকে আমরা গুণ করব। গুণফলটা যদি 10-এর থেকে বেশি হয়ে যায় তাহলে তাকে 10 দিয়ে ভাগ করব, ভাগ করার পর ভাগশেষ যেটা থাকবে সেটাই হবে উত্তর। ঠিক আছে, সেটাই লিখব। আর যদি সংখ্যা দুটোকে গুণ করার পর সেটা যদি 10-এর থেকে ছোট হয়ে যায়, যেমন এক্ষেত্রে হয়েছে 10 থেকে ছোটো, 4 দুগুণে 8, তাহলে সেই 8টাই লিখব। আর আগের দুটো ক্ষেত্রে দেখো 10-এর থেকে বড় হয়েছিল, 5-এর থেকে 40 হয়েছিল, তাই তাকে 10 দিয়ে ভাগ করেছি, দিয়ে ভাগশেষটা আমি এখানে লিখেছি। এই ক্ষেত্রে দেখো 7 9 63, 10-এর থেকে বড়, 10 দিয়ে ভাগ করে যেটা ভাগশেষ হয়েছিল সেটা আমরা এখানে লিখেছি। তাহলে তোমরা মাল্টিপ্লিকেশন মডিউলো 10 এর অর্থ বুঝলে। আবার যদি আমরা এরকম লিখি 5 ইন্টু 11, ঠিক আছে, ইন্টু 6 ইকুয়াল টু কত হবে? তাহলে ইন্টু সাফিক্সে 11 লেখা আছে, তার মানে এটা বোঝায় যে মাল্টিপ্লিকেশন মডিউলো 11, এটার অর্থ হলো। ঠিক আছে, x11 লেখার অর্থ হচ্ছে মাল্টিপ্লিকেশন মডিউলো 11। তার মানে এর গুণফলটাকে আমি 11 দিয়ে ভাগ করব। এটা 5 6 কত হয়? 30। তাহলে গুণফলটা 30 হলো, আমি 30 লিখলাম। 30টা দেখছি 11 থেকে বড়, তাই একে আমরা 11 দিয়ে ভাগ করব। 11 দুগুণে 22, তাহলে ভাগশেষ থাকলো 8, তাহলে এটা হবে 8। তাহলে অতএব x11 এর অর্থ কি হলো? এর অর্থ হচ্ছে এই মাল্টিপ্লিকেশন মডিউলো 11, বোঝা গেল? তাহলে এখানে যদি আমি 15 দিতাম তখন গুণফলটাকেই 15 দিয়ে ভাগ করতাম, যেটা ভাগশেষ থাকতো সেটা এখানে লিখতাম। আবার 3 ইন্টু 17 ইন্টু 5 সমান সমান কত হবে? অর্থাৎ এখানে সংখ্যা দুটোকে গুণ করার পর গুণফলটাকে আমি 17 দিয়ে ভাগ করে যে ভাগ শেষটা পাবো সেটা লিখব। ঠিক আছে, তাহলে ইন্টু সাফিক্সে 17 এর অর্থ হলো মাল্টিপ্লিকেশন মডিউলো 17। কিন্তু দেখো এখানে 3 এবং 5 এই দুটো যদি গুণ করি আমার কত হচ্ছে? 3 5 15, যেটা হচ্ছে 17 থেকে ছোটো। তাহলে 17 থেকে ছোটো হলে সেই 15টাই লিখে দেবো, কারণ তুমি জানো 15কে 17 দিয়ে ভাগ করলে ভাগ শেষটা 15ই আসবে। ঠিক আছে, তাহলে তোমরা মাল্টিপ্লিকেশন মডিউলো 17 11 বা মাল্টিপ্লিকেশন মডিউলো 10 এগুলোর অর্থ তোমরা বুঝলে। ঠিক আছে, তাহলে মাল্টিপ্লিকেশন মডিউলো কিছু একটা দেওয়া, এর অর্থ হলো যে দুটো সংখ্যা দেওয়া থাকবে সেই দুটোকে তোমরা প্রথমে গুণ করবে। যদি গুণফলটা যেটা দেওয়া আছে মডিউলো 10 বা মডিউলো 12 যা বলে দেওয়া আছে তার থেকে বেশি হয়, তাহলে ওই মডিউলো 10 যদি বলে তাহলে 10 দিয়ে ভাগ করবে, দিয়ে ভাগশেষটা লিখবে। আর যদি দেখা যায় যে গুণফলটা যেটা মডিউলো বলে দেওয়া আছে, মানে মডিউলো যদি 10 বলে দেওয়া থাকে 10-এর থেকে কম হয়ে যায়, হ্যাঁ, তাহলে
গুণফল যেটা আছে সেটাই লিখবে। এবার আমরা জানবো জেড সেটের উপর অ্যাডিশন মডিউলো 4, যা অ্যাডিশন মানে হচ্ছে যোগ। তাহলে মডিউলো 4 বলেছে বলে এখানে নিচে সাফিক্সে 4 লিখবো। যদি 5 বলতো তাহলে 5 লিখতাম, যা বলবে সেটা লিখব, যা প্লাস লিখে সাফিক্সে 4 দ্বারা প্রকাশ করা হয়, দ্বারা প্রকাশ করা হয়, ব্র্যাকেট ক্লোজ। তাহলে জেড সেটের উপর অ্যাডিশন মডিউলো 4 এর অর্থ জানব। দেখো এটার অর্থ কি। ধরো এ 7 প্লাস 4 6। এটার মানে কি, তুমি 7 আর 6কে এখানে যোগ আছে বলে যোগ করবে, দিয়ে যোগফলটাকে 4 দিয়ে ভাগ করবে, দিয়ে যেটা ভাগশেষ থাকবে সেটাই হবে উত্তর। দেখো 7 আর 6 যোগ করলে হয় 13। এবার প্লাস মানে অ্যাডিশন মডিউলো 4 বলেছে, তাহলে একে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে 4 3 12, 1, তার মানে এটা হবে 1। ঠিক আছে। বি ধরো 2 প্লাস 4 1। এক্ষেত্রে দেখতে হবে 2 আর 1 যোগ করলে 3, যেটা 4 থেকে ছোটো থাকে, তাহলে আগের মতো 3ই বসে যাবে। বা তুমি 3 লিখলে 4 দিয়ে ভাগ করলে, তাহলে এটা তো ছোটো আছে, তাহলে 0 দিয়ে যাবে, 4 0 0, 3ই ভাগশেষ থাকে। ঠিক আছে। তাহলে ইনটু ক্ষেত্রে যা ছিল এখানে একই নিয়ম, এখানে যেহেতু যোগ বলেছে বলে আমি সংখ্যা দুটো যোগ করব, দিয়ে তাকে এখানে 4 আছে পরে 4 দিয়ে ভাগ করব। ঠিক আছে, দিয়ে ভাগশেষ যেটা থাকবে সেটাই হবে অ্যান্সার। আচ্ছা, যদি আমাকে এটা দিত, ধরো 10 প্লাস 4 6 কত হবে? 10 আর 6 যোগ করলে হচ্ছে 16। 16কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, 4 4 16, তাহলে ভাগশেষ 0, তখন হবে 0। আবার যদি এরকম থাকে, ধরো 7 প্লাস 12 25, এটা ইকুয়াল টু কত হবে? তাহলে এখানে হচ্ছে অ্যাডিশন মডিউলো 12, তাহলে এই যোগফলটাকে আমি 12 দ্বারা ভাগ করব, দিয়ে যেটা ভাগশেষ থাকবে সেটাই লিখব। দেখো 25 আর 7 যোগ করলে হয় 32, তাহলে আমি এখানে 32 লিখলাম, 12 দিয়ে ভাগ করলাম, 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36, তাহলে 12 দুগুণে 24 হলো, 8 এ 12, তাহলে ভাগ শেষটা 8 হলো, তাহলে এখানে 8 লিখব। ঠিক আছে। তাহলে আশা করি তোমরা অ্যাডিশন মডিউলো এর অর্থ কী সেটা বুঝলে। চলো এবার আমরা কম্পোজিশন টেবিল বলতে কি বুঝি, বা কম্পোজিশন টেবিল বিষয়টি কি সেটা তো সংজ্ঞার আকারে পড়লাম। এবার উদাহরণের সাহায্যে কম্পোজিশন টেবিলটা আমরা দেখি। উদাহরণ এ, এস ইকুয়াল টু 1, 3, 5, 7 সেটের উপর মাল্টিপ্লিকেশন মডিউলো 8, অর্থাৎ এরকম লেখা হয়, ইন্টু লিখে সাফিক্সে 8 এর জন্য সংযোজন ছক বা কম্পোজিশন টেবিলটি লেখো। তাহলে আমাকে এস একটা সেট দিয়েছে যার মধ্যে 4টে এলিমেন্ট আছে। ঠিক আছে, এসের মধ্যে 5টাও থাকতে পারে, 6টাও থাকতে পারে, 2টোও থাকতে পারে, হ্যাঁ যতগুলো দেবে। আমি এখানে 4টে দিয়ে করেছি, 4টে দিয়ে করেছি বলে সব উদাহরণে 4টে থাকবে তার কোনো অর্থ নেই, 5টাও থাকতে পারে, 6টাও থাকতে পারে। ঠিক আছে, সেটের উপর মাল্টিপ্লিকেশন মডিউলো 8 এর জন্য আমাকে সংযোজন ছক বা কম্পোজিশন টেবিলটি আমাকে লিখতে হবে। দেখো কিভাবে আমরা এটা লিখব। আমরা প্রথমে একটি ছক টানব। দেখো এখানে কটা এলিমেন্ট আছে? 1 2 3 4টে এলিমেন্ট। যটা এলিমেন্ট থাকবে তার সঙ্গে একটা এক্সট্রা যোগ করবে। তাহলে এখানে 4টে আছে, তাহলে আমি যদি এর সাথে আর একটা যোগ করি তাহলে কটা হয়? 5টা। তাহলে আমি একটি ছক আঁকবো যেখানে 5টা রো থাকবে এবং 5টা কলম থাকবে। ঠিক আছে, তাহলে ছকটা কেমন করে আঁকবে?
তাহলে এস সেটের যতগুলো এলিমেন্ট থাকবে তার সঙ্গে 1 যোগ করবে। যেখানে 4টে আছে বলে আমি 1 যোগ করলাম, 5টা হলো। তাহলে এবার আমি একটা ছক টানবো, যে ছকে 5খানা রো থাকবে, 5খানা কলম থাকবে। ঠিক আছে, যদি এখানে 6টা এলিমেন্ট থাকতো তাহলে 6-এর সাথে 1 যোগ করলে কত 7, তখন আমরা 7টি রো 7টি কলমযুক্ত একটা ছক টানতাম। তাহলে এক্ষেত্রে যেহেতু 4টি এলিমেন্ট আছে তাই 4-এর সঙ্গে 1 যোগ করব, যোগ করলে হয় 5। তাহলে আমরা এখন যে টেবিলটি টানবো সেখানে 5টা রো থাকবে, 5টা কলম থাকবে। তাহলে দেখো আমরা একটা ছক এঁকেছি, যে ছকটাতে দেখো 5টা রো আছে এবং 5টি কলম আছে। আমাদের এখানে বলেছে মাল্টিপ্লিকেশন মডিউলো 8। তাহলে আমরা এই সবার প্রথমে উপরের কোণে মাল্টিপ্লিকেশন মডিউলো 8-এর চিহ্নটা ব্যবহার করব। ইনটু আছে, ইনটু দিয়ে এখানে 8 হলো। আচ্ছা, এবার এস সেটের মধ্যে যে এলিমেন্টগুলো দেওয়া আছে 1, 3, 5, 7 পরপর এখানে লিখবো, কারণ এখানে লিখলাম 1, 3, 5, 7। ঠিক আছে, ঠিক একইভাবে এই বড় বড় আমি লিখব, মানে এটা আমি রো বড় বড় লিখলাম 1, 3, 5, 7। এবার ঠিক এক্স সাপেক্ষে যে 8 আছে তার নিচ বড় কলম বড় বড় লিখব 1, 3, 5, 7। দেখো এটা লেখার পর বাকি যে অংশটা পড়ে আছে সেটা দেখো ছকটা হচ্ছে 4 × 4, অর্থাৎ 4টে রো আছে, 4টে কলম আছে। ঠিক আছে, আমি একটা এক্সট্রা কেন নিয়েছিলাম, কারণ এক্সট্রাকে বাড়িয়েছিলাম এই কারণে, এই যে এক্স সাপেক্ষে 8 আর এই রো বরাবর আমি 1, 3, 5, 7 এবং কলম বরাবর 1, 3, 5, 7 এলিমেন্টগুলো লিখব বলে আমি একটা বেশি নিয়েছিলাম। ঠিক আছে, এবার দেখো কি করব। এবার প্রথমে এই 1 দিয়ে শুরু করছি। দেখো 1-এর সাথে 1 গুণ করলে কত হয়, 1ই হয়। সেই একটা 8-এর থেকে ছোট, তাহলে আমি এখানে 1 লিখে দিলাম। 1-এর সাথে 3 গুণ করলে কত হয়, গুণ আছে তাই গুণ করছি। 3-একে 3, সেটাও 8-এর থেকে ছোট, তাই আমি 3ই বসিয়ে দিলাম। 1-এর সঙ্গে 5 গুণ করলে 5-একে 5, তাও 8-এর থেকে ছোট, তাহলে এখানে 5ই বসবে। 1-এর সঙ্গে 7, 7-একে 7, সেটা 8-এর থেকে ছোট বলে 7ই বসলো। এবার আমি এই 3টা দিয়ে শুরু করছি। তাহলে এই 3-এর সাথে প্রথমে এই 1, ঠিক আছে, মানে আমার যা গুণ হবে এই রো এই কলমের সঙ্গে। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে এবার 3-এর সাথে, দেখো 3-একে 3, 8-এর থেকে ছোট, তাহলে 3ই থাকলো। এবার 3-এর সঙ্গে এই 3, 3 3-কে 9, দেখো 8-এর থেকে বড়, তাহলে 9 যদি 8-এর থেকে বড় হয়ে গেল তাহলে একে আমি 8 দিয়ে ভাগ করব, 8-একে 8, ভাগশেষ থাকলে হচ্ছে 1, তাহলে 3 3-কে 9, তাহলে এখানে আমার 1 বসলো। আচ্ছা, এবার দেখো এই খোপটা লিখবো। দেখো তাহলে এই খোপটা যদি আমি লিখতে হয় তাহলে এই খোপটা মানে দেখো কেমনভাবে লিখতে হবে, যখন যে খোপটা আমি লিখবো এইটার জন্য, তো এর সোজাসুজি কী আছে 5 আছে, এইদিকে সোজাসুজি কী 3 আছে, তার জন্য 3-এর সাথে 5 গুণ হচ্ছে। 3-এর সাথে 5 গুণ হলে 3 5 15, 15 লিখলাম রাফে। আচ্ছা, 15টা হচ্ছে 8-এর থেকে বেশি, তাই 8 দিয়ে ভাগ করতে হবে, 8-একে 8, তাহলে ভাগ শেষ থাকবে 7, তখন হচ্ছে 7 হবে। এবার এই ছকে বসাতে চাই, তাহলে এই ছকে যখন বসাবো দেখো এর উপরে কত আছে 7, এই ছকের এই দিকে একবারে এইদিকে কত আছে 3, তাহলে 3 আর 7, 3 7 21, 21-কে 8 দিয়ে ভাগ করলে কত হয়, দেখো 21-কে 8 দিয়ে ভাগ করো, 21, 8, 8 দুগুণে 16, তাহলে 5 থাকছে ভাগশেষ, তার জন্য হচ্ছে 5 বসে গেল। নেক্সট যখন এইখানে লিখবো, এটাকে এবার বসে লিখবো, এটাকে লিখতে গেলে দেখো এখানে 5 আছে, এই সোজাসুজি উপরে 1 আছে, তাহলে 5-একে 5, তাহলে 8-এর থেকে ছোটো বলে 5ই বসে গেল। তারপরে এটার জন্য দেখছি 3 আর 5, 3 5 15, 15 8-এর থেকে বেশি, দেখবে 15-কে 8 দিয়ে ভাগ করলে 7 ভাগশেষ থাকবে। এটার জন্য হচ্ছে 5 আর 5, 5 5 25, তো 25, 25-কে যদি 8 দিয়ে ভাগ করো দেখবে 1 থাকবে ভাগশেষ। তারপরে এটার জন্য হচ্ছে 7 আর 5, তাহলে 5 7 থেকে 35 গুণ হলে, এবার যদি তুমি 8 দিয়ে ভাগ করো 35-কে, তাহলে দেখবে 3 ভাগশেষ থাকবে। এবার এই ছকে 7, এখানে 1, তাহলে 7-একে 7, এটার জন্য তাহলে কী আছে, একবার এইদিকে আছে 7 আর একবার উপরে আছে 3, 3 7 21, তাহলে 21-কে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে দেখবে ভাগশেষ তোমার 5 হবে।
এটা এই ছকের জন্য উপরে 5 আর এখানে 7, তাহলে 7 আর 5 5 7 35, 35কে যদি 8 দিয়ে তুমি ভাগ করো দেখবে ভাগশেষ থাকবে 3, এটা 7 7 49, ঠিক আছে। 49কে যদি 8 দিয়ে ভাগ করো তাহলে দেখবে ভাগশেষ থাকবে 1, তাহলে আমার কম্পোজিশন টেবিলটা তৈরি হয়ে গেল। এবার তুমি খেয়াল করো, তাহলে যে কম্পোজিশন ছক আমরা পেলাম, কম্পোজিশন ছক মানে কইটুকু অংশটা, এইটুকুটা মানে 4টের জন্য যে যে বর্গক্ষেত্রটা হয়েছে সেটাই, এটা কিন্তু নয়, মানে এইটা আর এইটা কিন্তু কম্পোজিশন ছকের ধরা যাবে না, মানে এক্স ইন্টু এক্স সাফিক্স 8 লিখেছো সেই বরাবর যেটা আছে রোটা আর এই বরাবর, এটা কিন্তু কম্পোজিশন টেবিলের পদ নয়। কম্পোজিশন টেবিলের পদ হচ্ছে এই মাঝের অংশটুকু না, মানে যেহেতু 4টে এলিমেন্ট ছিল তাহলে 4টে রো আর 4টে কলম নিয়ে যে এলিমেন্টগুলো আছে অর্থাৎ 4 16টা, এই 16টা পদ হচ্ছে কম্পোজিশন টেবিলের পদ, ঠিক আছে। কম্পোজিশন টেবিলের পদ হচ্ছে এখানে এই 4টে, এই 4টে, এই 4টে, এই 4টে, 16টা। তুমি মনে রাখবে সবসময় যে তোমার মাল্টিপ্লিকেশন মডুলো 8 এই বরাবর যে রোটা আছে এবং এই বরাবর যে কলমটা আছে সেই এলিমেন্টগুলো কিন্তু কম্পোজিশন টেবিলের পদ নয়। কম্পোজিশন টেবিলের পদ হচ্ছে এটা, এবং তুমি যদি এই বরাবর এটা বাদ দিয়ে দাও তাহলে দেখো যে একটা 4 × 4, হ্যাঁ, অর্থাৎ 4 16টা এলিমেন্ট আছে, সেগুলোই হচ্ছে কম্পোজিশন টেবিলের পদ। তুমি ভালো করে খেয়াল করো, দেখো এস সেটে আমার 4টে পদ ছিল, তার জন্য হবে 4 × 4, 16টা পদ আছে এখানে, ঠিক আছে। এবার দেখো এই 16টা পদ যে পদগুলো পেয়েছি এগুলো সব এস সেটের মধ্যেই আছে। দেখো এস সেটে 4টে পদ ছিল, এস সেটের 4টে পদ কী কী ছিল তুমি যদি একটু খেয়াল করো, দেখো এস সেটে আমার 4টে পদ ছিল 1 3 5 7, তাহলে দেখো কম্পোজিশন টেবিলে যে পদগুলি আমার এসছে সেগুলো সব 1 3 5 7-এর মধ্যেই এসছে, ঠিক আছে। তাহলে আমরা দেখো কম্পোজিশন টেবিল থেকে বলতে পারি যে এই দ্বিপদ প্রক্রিয়া, এটা একটা দ্বিপদ প্রক্রিয়া। কেন? কারণ ওই সেটের যে কোনো দুটো পদকে আমি মডিউলো 8 অর্থাৎ মাল্টিপ্লিকেশনের মডিউলো 8 অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করে যেটা পেয়েছি, যে পদগুলো পেয়েছি সেইগুলো দেখো ওই সেটের মধ্যেই আছে, ঠিক আছে। তাহলে এটা একটা দ্বিপদ প্রক্রিয়া। দেখো আমরা যখন স্টার দ্বিপদ প্রক্রিয়া বলেছি, তাহলে দুটো এলিমেন্টের মধ্যে স্টার অ্যাপ্লাই করলে তাহলে আমি যে এলিমেন্টটা বা যে মানটা পাই সেটা যদি ওই সেটের মধ্যে থাকে তাহলে আমি স্টারটাকে দ্বিপদ প্রক্রিয়া বলি। তাহলে এক্ষেত্রে আমি মাল্টিপ্লিকেশন মডিউলো 8 অ্যাপ্লাই করার পর যে এলিমেন্টগুলো এখানে পেয়েছি এই ছকটাতে, সব এলিমেন্টগুলো এস সেটের মধ্যেই আছে, কেউ এস সেটের বাইরে নেই, তাহলে আমরা বলতে পারি মাল্টিপ্লিকেশন মডিউলো 8 একটা দ্বিপদ প্রক্রিয়া। যদি এই ছকের মধ্যে এমন একটা এলিমেন্ট পেতাম যেটা এস সেটে নেই তাহলে কিন্তু এটাকে দ্বিপদ প্রক্রিয়া বলা যেত না, তখন আমরা মাল্টিপ্লিকেশন মডিউলো 8কে দ্বিপদ প্রক্রিয়া বলতে পারতাম না। তাহলে আমরা যেটা বললাম সেটা এবার একটু লিখব। সহজেই দেখা যায় যে কম্পোজিশন টেবিলে লিপিবদ্ধ 4 × 4 মানে 16টি পদের প্রত্যেকটি এস সেটের পদ, ঠিক আছে। তাহলে দেখো এটা কম্পোজিশন টেবিল, এখানে কোন 16টা পদ বলছে আমি আবার দেখাই, এই ইন্টু সাফিক্স 8 এই বরাবর এলিমেন্টগুলো আর এই বরাবর এলিমেন্ট বাদ দাও, তাহলে এখানে যে এবার তুমি দেখো 16টা পদ দেখতে পাচ্ছ, এই যে 16টা পদ, এই 16টা পদের প্রত্যেকটাই দেখো এস সেটের মধ্যে আছে, কেউ এস সেটের বাইরে নেই, কারণ এখানে যে পদগুলো আছে সেগুলো 1 3 5 7-এর মধ্যেই পদগুলো আছে, তাই এগুলো সব এস সেটের পদ। তাই বলা হচ্ছে সহজেই দেখা যায় যে কম্পোজিশন টেবিলে লিপিবদ্ধ 4 × 4 = 16টি পদের। কেন 4 × 4 হলো? কারণ এস সেটে 4টে পদ আছে, তাহলে এটার বর্গক্ষেত্রের আকারে ছকটা তৈরি হয়েছে, তাই 4 × 4। যদি 5টা পদ থাকতো তখন 5 × 5 হতো, তাহলে এক্ষেত্রে যেহেতু 4টে আছে বলে লিখলাম 4 × 4 16টি পদের প্রত্যেকটি এস সেটের পদ। তাহলে অতএব আমরা তখন কি বলবো, যেহেতু দেখো আমরা এস সেটের যে কোনো দুটি পদকে গুণ করেছি, সেই গুণফলটাই কম্পোজিশন টেবিলের ছকে আছে, হ্যাঁ, সেই গুণফলটা কম্পোজিশন টেবিলের ছকের মধ্যে আছে এবং দেখতে পাচ্ছি সেই গুণফলটা কিন্তু আবার এস সেটের মধ্যে আছে। তাহলে একটু আগে আমরা যেটা বললাম যে আমি যদি স্টার একটা দ্বিপদ প্রক্রিয়া বলবো স্টারকে, হ্যাঁ, যদি এ স্টার বি এর যে মানটা পাবো সেটা যদি আমার
যে সেটের উপর স্টার দ্বিপদ প্রক্রিয়া তার মধ্যে থাকে। কেমন? ধরো এই যে আমি বলছি একটা দ্বিপদ প্রক্রিয়া বলতে তুমি কী বোঝো? ধরো এসের উপর স্টার একটা দ্বিপদ প্রক্রিয়া কখন বলা হবে? যদি এই এস থেকে এ আর বি দুটো এলিমেন্ট নিই, দিয়ে যদি এ স্টার বি এটাকে অ্যাপ্লাই করি, দিয়ে যদি সেটা দেখি এসের মধ্যে আছে, ঠিক আছে? এক্ষেত্রেও দেখো আমরা এই কম্পোজিশন টেবিলে দেখো যে কোনো দুটো এলিমেন্ট তুমি গুণ করো, দেখো 1 × 1 করো, 1 × 3, যে কোনো দুটো এলিমেন্ট আমরা গুণ করে করে তো করেছি, হ্যাঁ। এবং সেই গুণফলের উপর কী অ্যাপ্লাই করা হয়েছে? মডিউলো 8, অর্থাৎ মাল্টিপ্লিকেশন মডিউলো 8 অ্যাপ্লাই করেছি। মাল্টিপ্লিকেশন মডিউলো 8 অ্যাপ্লাই করে আমরা যে রেজাল্টটা পেয়েছি, সেই রেজাল্টটা মানে যে মানটা পেয়েছি, সেই মানটা দেখো এস সেটের মধ্যেই আছে, মানে যে পদটা পেয়েছি সেটা এস সেটের মধ্যেই আছে। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে অতএব আমরা বলতে পারি যে এস সেটের ওপর মাল্টিপ্লিকেশন মডিউলো 8, মানে চিহ্নতে ক্রস লিখে সাফিক্সে 8 লিখলাম, এটা 8, হ্যাঁ, 8 একটু কাটাকাটি হলো, এটা 8। তাহলে এস সেটের উপর মাল্টিপ্লিকেশন মডিউলো 8 একটি দ্বিপদ প্রক্রিয়া, মানে বাইনারি অপারেশন, দ্বিপদ প্রক্রিয়া। আবার তোমরা ভালোভাবে ছকটি খেয়াল করো, তোমাদের সুবিধার জন্য দেখো 4 × 4, অর্থাৎ এই 16টি এলিমেন্টকে আমি লাল বর্ডার দিয়ে ঘিরে দিয়েছি। এবার x8 বরাবর, অর্থাৎ এই বর্গক্ষেত্রের x8 বরাবর, মানে এই বরাবর এই যে কর্ণটা আছে, দুটো কর্ণ আছে, এই বরাবর একটা কর্ণ, এই বরাবর একটা কর্ণ। আমি যদি এই বরাবর কর্ণটা নিয়ে থাকি, ঠিক আছে, তোমাদের সুবিধার জন্য দেখো আমি হালকা একটা ডটেড লাইন দিচ্ছি, হ্যাঁ। দেখো তোমরা দেখতে পাচ্ছ আমি বর্গক্ষেত্রের এই কর্ণটা এঁকেছি, অর্থাৎ এই লাল কালারের এই বর্গক্ষেত্রটা আমি এটা কর্ণ এঁকেছি, ঠিক আছে। মানে মাল্টিপ্লিকেশন মডিউলো 8 যেদিকে আছে সেই দিক থেকে আমি কর্ণটা এঁকেছি, উল্টো দিক থেকে আঁকলে কিন্তু হবে না, এই দিক থেকে কর্ণটা আঁকতে হবে। এই কর্ণটার একটা নাম আছে, এটাকে বলা হয় প্রিন্সিপাল অর লিডিং ডায়াগোনাল, অথবা মুখ্য কর্ণ, ঠিক আছে। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল অথবা লিডিং ডায়াগোনাল এটাকে বলা হয়ে থাকে, অথবা বলা হয়ে থাকে বাংলায় মুখ্য কর্ণ। এবার মুখ্য কর্ণের সাপেক্ষে এলিমেন্টগুলো আমরা দেখবো। ধরো মুখ্য কর্ণ তো এটা, তাহলে এর উপরে একটা কিছু এলিমেন্ট আছে, নিচে কিছু পদ আছে। যদি আমরা এই মুখ্য কর্ণ বা প্রারম্ভিক কর্ণের সাপেক্ষে এই ছকটা প্রতিসম হয়, তাহলে আমরা বলতে পারবো যে মডিউলো 8, অর্থাৎ মাল্টিপ্লিকেশন মডিউলো 8 দ্বিপদ প্রক্রিয়াটি বিনিময়যোগ্য বা কমিউটেটিভ, ঠিক আছে। দেখো আমরা এটা সিমেট্রিক কিনা কী করে বুঝবো? খুব সহজেই বুঝতে পারবে। প্রথমে ছকের উপরের দিকে দেখো 3, দেখো ঠিক এখানে একটা 3 এলিমেন্ট আছে, 3-এর সাথে 3, এখানে 5, দেখো এখানে 5 আছে, এখানে 7, এখানেও 7 আছে, এখানেও 7, এখানেও 7 আছে, এখানে 5, এখানে 5, এখানে 3 আছে। অর্থাৎ আরও ভালোভাবে বলতে গেলে দেখো, ধরো আমি এই 3 এলিমেন্টটা দিচ্ছি, এই 3-এর অবস্থান কত, মানে এটাকে ধরলে এটা তো 4 × 4 এর একটা যদি আমি ম্যাট্রিক্স বলি, তাহলে 3-এর অবস্থানটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলম, তার মানে এর অবস্থানটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলম, মানে হচ্ছে 1, ফার্স্ট রো মানে 1 আর সেকেন্ড কলম মানে 2। তাহলে আমি রাফে লিখলাম ধরো 1, 2। তাহলে 1, 2তে কত আছে? এলিমেন্ট হচ্ছে 3। তাহলে এর উল্টো যেটা হবে 2, 1, সেখানেও 3 থাকতে হবে। তুমি 2, 1 দেখো, 2, 1 মানে সেকেন্ড কলম, সেকেন্ড রো ফার্স্ট কলম, তাহলে সেকেন্ড রো ফার্স্ট কলম, দেখো সেকেন্ড রো মানে এটা, আর ফার্স্ট কলম মানে এই এলিমেন্টটা বোঝায়। সেকেন্ড রো ফার্স্ট কলম বলতে আমরা এই এলিমেন্ট, দেখো এলিমেন্ট 3 আছে। আবার দেখো 5 এলিমেন্টটা, 5 এলিমেন্টটা কোথায় আছে? 5 এলিমেন্টটা হচ্ছে অবস্থান হচ্ছে 1, 3। তাহলে 3, 1ও দেখো 5 আছে, এই যে এই এলিমেন্ট, এটা হচ্ছে 3, এটা 3, 1, এটা হচ্ছে 5। 7টা দেখো
7টার অবস্থান কোথায়? 7টা হচ্ছে 1,4, দেখো তাহলে 4,1ও 7 আছে, ঠিক আছে। এটা দেখো 4 নম্বর রো এবং 1 নম্বর কলম, ঠিক আছে, 7 আছে। আবার দেখো এই 7টা কোথায় আছে? এই 7টা আছে 2,3, তাহলে 3,2, দেখো 3,2তেও দেখো 7 আছে, এই যে এটা হচ্ছে 3,2তে 7 আছে, ঠিক আছে। আমি কিন্তু এই লাল ম্যাট্রিক্সের সাপেক্ষে, ঠিক আছে, আচ্ছা, বা ডিটারমিনেন্ট যা খুশি বলো সে সাপেক্ষে দেখো। ঠিক একইভাবে দেখো এই 5 পদটা কোথায় আছে? এই 5 পদটা আছে তোমার, এর অবস্থান হচ্ছে 2,4, তাহলে 4,2তে দেখো 5 আছে, 4,2, এই যে 4,2তেও 5 আছে। এই 3টা দেখো, এই 3টা কোথায় আছে? মানে এটা লিডিং ডায়াগোনালের উপরে 3, এই 3টা আছে তোমার দেখো 3,4-এ, তাহলে 4,3তেও দেখো 3 আছে। অর্থাৎ তোমাকে ওই লিডিং ডায়াগোনালের সাপেক্ষে কী দেখাতে হচ্ছে? এ আই জে ইকুয়াল টু এ জে আই, এই এলিমেন্টগুলো সমান। যদি আমরা লিডিং ডায়াগোনাল এর সাপেক্ষে আমি দেখতে পারি যে, বা দেখাতে পারি যে ছকটি সিমেট্রিক, তাহলে আমরা বলবো যে যে দ্বিপদ প্রক্রিয়াটা দেওয়া আছে সেটা হবে বিনিময়যোগ্য বা কমিউটেটিভ। তাহলে তোমরা বুঝতে পারলে সিমেট্রিক কীভাবে চেক করবে। সিমেট্রিক চেক কীভাবে করবে দেখো, আরও চেক করার সহজ পদ্ধতি দেখো। তুমি প্রথমে এটা ডায়াগোনালটা হলো এর উপরে এলিমেন্টটা না, এটা কত আছে? 3, 5, 7, ঠিক এইখানে দেখো উল্টো দিকে এটা আছে 3, 5, 7 হয়েছে। দেখো এখানে তুমি পরপর দেখো 3, 5, 7 হলো, ঠিক এখানে দেখো এই দিক থেকে থাকবে 3, 5, 7। এরপরে দেখো লিডিং ডায়াগোনালের উপরে এটা 7, 5, তাহলে দেখো এখানে আছে উল্টো দিক থেকে 7, 5 হলো। দেখো লিডিং ডায়াগোনালের উপরে এখানে 3 আছে, তার জন্য দেখো এখানেও 3 আছে, এভাবেও দেখতে পারো। অথবা তুমি মিলিয়ে দেখবে, যেটা বললাম যে এই 3-এর অবস্থানটা হচ্ছে কত? এটা 1,2 মানে হচ্ছে এই ডিটারমিনেন্টটা হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলম, আর এটা 2,1 দেখো 3 আছে। আবার এটা যদি দেখো এর এই 7টা দেখো অবস্থান ভেক্টর কত? এই 7-এর অবস্থান ভেক্টর নয়, 7-এর পজিশন হচ্ছে সেকেন্ড রো থার্ড কলম, মানে 2,3, দেখো 3,2তেও দেখো 7 আছে। অর্থাৎ তোমাকে লিডিং ডায়াগোনালের সাপেক্ষে ছকটি সিমেট্রিক কিনা দেখতে গেলে এই উপরের প্রতিটি এলিমেন্টের অবস্থানগুলো তুমি দেখলে কত অবস্থান আছে, দিয়ে সেটাকে উল্টো করলে, তার উল্টো অবস্থানও দেখবে এই একই এলিমেন্ট থাকবে, ঠিক আছে। আশা করি যেটি বলতে চেয়েছি তোমরা সেটি সহজেই বুঝতে পেরেছ। এবার আমি যে জিনিসটি বললাম সেটা লিখব। তাহলে আমরা দেখালাম যে মাল্টিপ্লিকেশন মডিউলো 8টা হচ্ছে একটা দ্বিপদ প্রক্রিয়া, অর্থাৎ এখানে মডিউলো বানানটা ভুল লেখা আছে, এটা MODULO হবে, ঠিক আছে। আবার দেখো আমরা একটু আগেই দেখলাম যে এই লিডিং ডায়াগোনাল এর সাপেক্ষে ছকটি কি প্রতিসম। তবে যেহেতু লিডিং ডায়াগোনালের সাপেক্ষে ছকটি প্রতিসম, তাই আমরা বলতে পারবো দ্বিপদ প্রক্রিয়াটি হলো বিনিময়যোগ্য বা কমিউটেটিভ। তাহলে আমরা দেখো কি লিখছি, আরও দেখা যায় যে কম্পোজিশন টেবিলটি তার মুখ্য বা প্রারম্ভিক কর্ণ, যাকে ইংরাজিতে বলছে প্রিন্সিপাল অর লিডিং ডায়াগোনাল, সাপেক্ষে প্রতিসম, মানে সিমেট্রিক, ঠিক আছে। তাহলে আমরা এটা দেখিয়ে দিলাম যে সিমেট্রিক। তাহলে যেহেতু এটা লিডিং ডায়াগোনালের সাপেক্ষে সিমেট্রিক ছকটা, ঠিক আছে, মানে কম্পোজিশন টেবিলটা, তাই আমরা বলতে পারি সুতরাং দ্বিপদ প্রক্রিয়া মাল্টিপ্লিকেশন মডুলো 8 বিনিময়যোগ্য বা কমিউটেটিভ। তোমরা জানো কমিউটেটিভ বিষয়টা কি, আমরা আগে পড়েছি। যদি এসের উপর স্টার একটা দ্বিপদ প্রক্রিয়া হয়, তাহলে এই এস থেকে যদি দুটো এলিমেন্ট এ আর বি নিই, তাহলে এই স্টারটাকে আমরা কমিউটেটিভ বলবো যদি এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ হয়। এবার আমরা একটি নোট পড়ব। দেখো এই সেটের মধ্য থেকে যে কোনো দুটো এলিমেন্ট
নিয়ে তাদের মধ্যে মাল্টিপ্লিকেশন মডিউলো 8 এই অপারেশনটা কাজে লাগালে আমি যে এলিমেন্টটা পাবো সেটা অবশ্যই এস সেটের মধ্যে থাকছে। তা আমরা এই কম্পোজিশন টেবিল থেকে বলেছি। দেখো তুমি এখান থেকে দুটো এলিমেন্ট নাও, একটা 5 নিলাম আর একটা 7 নিলাম। 5 7 কত 35, তাহলে 5 7 35 করলে দেখো 5 আর 7 যদি এই লম্বা মানে এই এলিমেন্টটা দেখো 5 আর 7 নিয়েছি। 5 হচ্ছে থার্ড রো বরাবর আর 7 হচ্ছে ফোর্থ কলম বরাবর, সেটা মিটেছে কত 3। তাহলে 5 এবং 7-এর মধ্যে যদি আমি দ্বিপদ প্রক্রিয়াটা কাজে লাগাই তাহলে 3 পাবো। দেখো 3 এলিমেন্টটা এস সেটের মধ্যে আছে। তাহলে দেখো এই এস সেটের মধ্যে থেকে যে কোনো দুটো এলিমেন্ট নিয়ে তাদের মধ্যে যদি এই মাল্টিপ্লিকেশন মডিউলো 8 এই প্রক্রিয়াটি অ্যাপ্লাই করা হয় তাহলে যে এলিমেন্টটা আমরা পাবো সেটা এসের মধ্যেই থাকছে। ঠিক আছে, তাই এটা একটা দ্বিপদ প্রক্রিয়া। নোট, দেখো এখানে এস সেটটা হলো 1357। তাহলে দেখো নোটে 1 নম্বরে আমি লিখতে পারি কি, ধরো এক্স কমা ওয়াই যে কোনো এলিমেন্ট বিলংস টু এস থেকে নেওয়া হচ্ছে, তাহলে এক্স প্লাস এটা ইন্টু আছে, তাহলে এক্স ইন্টু সাফিক্সে 8 ওয়াই, অর্থাৎ এক্স মাল্টিপ্লিকেশন মডুলো 8 ওয়াই। এটা যদি আমি অপারেশনটা প্রয়োগ করি তাহলে যে এলিমেন্টটা পাবো সেটা অবশ্যই এস এর মধ্যে থাকছে। এক্স ওয়াই এই 1 3 5 7 এর মধ্য থেকে যে কোনো দুটো এলিমেন্ট যদি নিই এবং তাদের মধ্যে যদি মাল্টিপ্লিকেশন মডুলো 8টা প্রয়োগ করি তাহলে আমি কম্পোজিশন ছক থেকে দেখলাম সেটা কার মধ্যে থাকবে, এস এর মধ্যেই থাকবে। ঠিক আছে, তাহলে অতএব মাল্টিপ্লিকেশন মডিউলো 8 একটি দ্বিপদ প্রক্রিয়া। আবার আমরা ছকে ফিরে এলাম। এই ছক থেকে দেখতে পাচ্ছি আমরা যে কোনো দুটো এলিমেন্ট যদি এস সেট থেকে নিই, ধরো এস সেট থেকে 3 এবং 5 নিয়েছি, 3 আর 5। ঠিক আছে, তাহলে দেখো 3 আর 5-এর মধ্যে যদি এই অপারেশনটা অ্যাপ্লাই করি তাহলে 3 আর 5-এর মধ্যে অপারেশনটা অ্যাপ্লাই করলে আমি যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে দেখো 3 আর 5, তাহলে এটা 7 পাচ্ছি। আবার তুমি যদি 5 এবং 3, 5 আর 3 এদের মধ্যে অ্যাপ্লাই করো তাহলেও পাচ্ছ 7ই পাচ্ছ। ঠিক আছে, আবার দেখো তুমি যদি 7 আর 5 এই দুটো এলিমেন্ট নাও তাহলে 7 মাল্টিপ্লিকেশন মডিউলো 5 যদি করো তাহলে কত পাবে, 7 মাল্টিপ্লিকেশন মডিউলো 5 করলে দেখবে 3 পাবে। ঠিক আছে, আবার 5 মাল্টিপ্লিকেশন মডিউলো 7 যদি করো দেখো তাও 3 পাবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যে যে কোনো দুটো এলিমেন্ট নিলে এস সেট থেকে, ধরো আমি বললাম এক্স এবং ওয়াই দুটো এলিমেন্ট নিলাম এস সেট থেকে, তাহলে এক্স মাল্টিপ্লিকেশন মডিউলো 8 যে মানটি পাচ্ছি, আর যদি আমি এখান থেকে দুটো এলিমেন্ট এস সেট থেকে নিই এক্স এবং ওয়াই দিয়ে যদি আমি এক্স মাল্টিপ্লিকেশন মডিউলো 8 ওয়াই নির্ণয় করি এবং ওয়াই মাল্টিপ্লিকেশন মডিউলো 8 এক্স নির্ণয় করি তাহলে দেখতে পাচ্ছি উভয় ক্ষেত্রের মানটি আমার একই হচ্ছে। তুমি দেখো আরও টেস্ট করো, তুমি 3 আর 1 দিয়ে টেস্ট করো, 3 আর 1, তাহলে দেখো 3 আর 1 যদি করো তাহলে 3 মাল্টিপ্লিকেশন মডুলো 8 1 মানে 3ই হবে। আবার দেখো 1 মাল্টিপ্লিকেশন মডুলো 3 যদি করো সে 3ই আসছে। ঠিক আছে, তাহলে এই দ্বিপদ প্রক্রিয়াটা আমার কমিউটেটিভ বা বিনিময়যোগ্য হচ্ছে। তাহলে দেখো আমরা নোট 2 লিখছি, যদি এক্স কমা ওয়াই যে কোনো দুটো এলিমেন্ট আমরা এস থেকে নিই তাহলে অতএব এক্স
এক্স মাল্টিপ্লিকেশন মডুলো 8y এর ভ্যালু যা হবে ওয়াই মাল্টিপ্লিকেশন মডুলো 8x এর ভ্যালু তাই হবে। তার মানে আমি বলতে পারি এই দ্বিপদ প্রক্রিয়াটা কমিউটেটিভ বা বিনিময় যোগ্য। তাহলে দেখো আমরা বললাম মাল্টিপ্লিকেশন মডুলো 8 দ্বিপদ প্রক্রিয়াটি বিনিময়যোগ্য বা কমিউটেটিভ। এবার আমরা এই দ্বিপদ প্রক্রিয়াটির একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্টটি নির্ণয় করব। দেখো এই কম্পোজিশন টেবিল থেকে তুমি সহজেই বুঝতে পারবে কোন উপাদানটি একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট। দেখো যখন আমি 1টা নিয়েছি, 1-এর সঙ্গে যখন 1 অ্যাপ্লাই করেছি প্রক্রিয়াটা তখন 1ই পেয়েছি। আবার 1-এর সঙ্গে 3 অ্যাপ্লাই করলে দেখো 3 পেয়েছি, 1-এর সাথে 5কে অ্যাপ্লাই করলে 5 পেয়েছি, 1-এর সাথে 7কে অ্যাপ্লাই করলে 7 পেয়েছি। আমরা দেখতে পাচ্ছ 1-এর সঙ্গে যে এলিমেন্টটাই অ্যাপ্লাই করছি আমি সেই এলিমেন্টটাই পেয়ে যাচ্ছি। আর দেখো অন্য কোনো এলিমেন্ট নেই যে সেটাতে অ্যাপ্লাই করে সেই এলিমেন্টে পাচ্ছি। দেখো 3-এর সাথে যখন 3 অ্যাপ্লাই করে তখন 1 পেয়েছি, তাহলে 3 পাচ্ছি না। ঠিক আছে, আবার যখন 3-এর সাথে যখন 5 অ্যাপ্লাই করেছি তখন 7 পেয়েছি, তাহলে তো এখানে 3 বা 5 কাউকে পাচ্ছি না, একমাত্র 1-এর সাথে যখন বাকিগুলো সবাইকে দেখো 1-এর সাথে 1 অ্যাপ্লাই করলে 1 পেয়েছি, 1-এর সাথে 3কে অ্যাপ্লাই যখন করছি 3 পেয়েছি, 1-এর সাথে 5কে অ্যাপ্লাই করলে 5 পেয়েছি, 1-এর সাথে 7কে অ্যাপ্লাই করলে 7 পেয়েছি। অর্থাৎ এক এলিমেন্টটা এসের মধ্যে আছে, তার সঙ্গে এই একের এলিমেন্টের সঙ্গে এসের অন্য যে কোনো এলিমেন্টের ওপর মানে একের সঙ্গে এস এক এলিমেন্টও তো এস সেটে আছে, এই একের সঙ্গে এস সেটের অন্য কোনো এলিমেন্টের সঙ্গে মাল্টিপ্লিকেশন মডুলো 8 প্রয়োগ করলে সেই এলিমেন্টটাই ফিরে পাওয়া যাচ্ছে। তাহলে আমরা এককে বলবো কি আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান। এবার আমরা নোট 3 পড়ব। দেখো লেট আমি যদি এক্স একটা এলিমেন্ট এস থেকে নিই, তাহলে অতএব 1 মাল্টিপ্লিকেশন মডিউলো 8x ইকুয়াল টু এক্স মাল্টিপ্লিকেশন মডিউলো 8 ইকুয়াল টু দেখবে এক্সই হবে। আচ্ছা দেখো এক্স বিলংস টু এস করেছো, আর ধরো আমি 1 টাকার মধ্যে আছে, 1 যে এলিমেন্টটা নিলে সেটাও এসের মধ্যে আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি বলতে পারি যে 1টা হলো একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে অতএব মাল্টিপ্লিকেশন মডুলো 8 দ্বিপদ প্রক্রিয়ায় একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট হলো 1। এবার আমি এই কম্পোজিশন টেবিলটি থেকে প্রত্যেকটি এলিমেন্টের ইনভার্স বা বিপরীত এলিমেন্ট খুঁজব। দেখো ইনভার্স যদি এ একটা এলিমেন্ট এসের মধ্যে থাকে, তাহলে এ এর ইনভার্স যদি বি হয়, তাহলে আমরা জানি যে এ ও বি এর মধ্যে যদি অপারেশনটা প্রয়োগ করি বা বি ও এর মধ্যে যদি এই অপারেশন বা প্রক্রিয়াটা প্রয়োগ করা হয়, তাহলে আইডেন্টিটি এলিমেন্ট চলে আসবে। তাহলে আমরা এই কম্পোজিশন ছক থেকে বার করেছি, এখানে আইডেন্টিটি এলিমেন্ট হলো কত, এখানে আইডেন্টিটি এলিমেন্ট হলো ই মানে কত 1। ঠিক আছে, একটু রাফ, ই হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট হচ্ছে 1। তাহলে এবার দেখো আমি যখন ধরো একের ইনভার্স বার করব, তাহলে এবার কম্পোজিশন ছকে দেখো আইডেন্টিটি এলিমেন্ট 1 এর রো বরাবর কোথায় আছে, 1 প্রথমে আছে। তাহলে দেখো এই একটা মানে এলিমেন্টটা আমি কোন দুটো এলিমেন্টের অপারেশনের ফলে পেয়েছি, এখানে 1 এবং 1-এর এই দুটো এলিমেন্টের যদি অপারেশন করি মানে প্রক্রিয়াটা প্রয়োগ করি মাল্টিপ্লিকেশন মডিউলো 8, তবেই আমি 1 পেয়েছি। তাহলে এখানে আমি বলবো 1-এর ইনভার্স হলো 1। ঠিক আছে, এবার দেখো 3 এলিমেন্টটা নাও, দেখো আইডেন্টিটি এলিমেন্ট 3 এই বরাবর চলে যাও, 3 নিয়েছো, 3 বরাবর গেলে আইডেন্টিটি এলিমেন্ট কত 1 পাচ্ছ। তাহলে এই একটা কোন কোন এলিমেন্টের অপারেশনের জন্য হয়েছে, দেখো এই একটা যখন নিলে এই সোজা এই 3 এলো, আবার এই 1-এর ধরে এই সোজা 3 এলো। তাহলে 3-এর সঙ্গে 3 যদি অপারেশন করো তবেই তুমি 1 পেয়েছো, মানে আইডেন্টিটি এলিমেন্ট পেয়েছো। তাহলে আমরা বলতে পারি 3-এর ইনভার্স হলো 3। এবার দেখো 5-এ যাও, 5 নিচে 5-এর ইনভার্স বার করছি।
তাহলে 5-এর ইনভার্স 5 বরাবর রো বরাবর চললে দেখো কোথায় আইডেন্টি 1 পেয়েছি, তাহলে 5-এর এখানে 1, এবার এই 1-এর সোজাসুজি উপরে যায়, এটা 5, তাহলে 5 এবং 5 এদের মধ্যে যখন অপারেশন করি তখন 1 পেয়েছি, তাহলে 5-এর ইনভার্স হলো 5। ঠিক আছে, এবার 7-এ যাও, দেখো 7 বরাবর যদি যাও 7-এর রো বরাবর গেলে 1 মানে আইডেন্টি এলিমেন্ট 1 পেয়েছি, এই 1টা কোন কোন এলিমেন্টের অপারেশন করে 1 পাচ্ছে দেখো, এবার এই সোজাসুজি যাও 7, তাহলে 7 এবং 7 এই দুটোর যখন আমরা অপারেশন বা মাল্টিপ্লিকেশনের মডিউল 8 প্রয়োগ করছি তখন 1 পাচ্ছি, তাহলে আমরা বলতে পারি 7-এর ইনভার্স হলো 7। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি আমি 1-এর ইনভার্স 1, 3-এর ইনভার্স 3 এবং 5-এর ইনভার্স হচ্ছে 5 এবং 7-এর ইনভার্স হচ্ছে 7, অর্থাৎ এখানে প্রত্যেকটি এলিমেন্ট নিজেই নিজের ইনভার্স। তাহলে আমরা এইভাবে কম্পোজিশন টেবিল থেকে কোনো এলিমেন্টের ইনভার্স বা বিপরীত নির্ণয় করব। দেখো নোট 4, দেখো যেহেতু 1 ইন মাল্টিপ্লিকেশন মডুলো 8 1, এটা ইকুয়াল টু কত পেয়েছি 1, তাহলে অতএব 1 এর ইনভার্স 1। ঠিক আছে, দেখো 3 মাল্টিপ্লিকেশন মডুলো 8 3, ঠিক আছে, এটা মানে 1 পেয়েছি। ঠিক আছে, তাহলে 3 এর ইনভার্স হলো 3। আবার দেখো ছক থেকে তুমি দেখতে পেলে 5 মাল্টিপ্লিকেশন মডুলো 8 5, ঠিক আছে, এটা অ্যাপ্লাই করেও দেখো 1 পেয়েছি, তাহলে আমি বলতে পারি 1টা তো আইডেন্টিটি এলিমেন্ট, তাহলে 5 এর ইনভার্স হলো 5। দেখো আমি উল্টোগুলো লিখছি না, কারণ ইনভার্স হলে কী লিখতে হতো 1 মাল্টিপ্লিকেশন মডুলো 8 1 ইকুয়াল টু আবার 1 মাল্টিপ্লিকেশন মডুলো 8 1 ইকুয়াল টু 1, কারণ এটা উল্টো লিখতে হতো, মানে এ বি আবার বি এ লিখতে হতো, কিন্তু যেহেতু দুটো একই আছে বলে আমি উল্টো করে লিখছি, কারণ এটা একই দেখতে হবে। তাই আর একটা এলিমেন্ট দেখো 7 আছে এস সেটের মধ্যে, 7 মাল্টিপ্লিকেশন মডুলো 8 7, এটারও ভ্যালু দেখো আমি 1 পেয়েছি, তাহলে আমি বলতে পারি 7 এর ইনভার্স হলো 7। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকে নিজেই নিজের ইনভার্স। কেন দেখো 1-এর 1 এলিমেন্ট একটা, দেখো 1-এর ইনভার্স 1 নিজেই, আবার 3-এর ইনভার্স 3 নিজেই, 5-এর ইনভার্স 5 নিজেই, 7-এর ইনভার্স 7 নিজেই, অর্থাৎ এখানে এস সেটের প্রত্যেকটি এলিমেন্ট নিজেই নিজের ইনভার্স। নেক্সট উদাহরণ, এস একটা সেট দেওয়া আছে, এস সেটের মধ্যে 5টি এলিমেন্ট আছে 0 1 2 3 4, সেটের উপর অ্যাডিশন মডিউলো 5, ঠিক আছে, এটা অ্যাডিশন বলেছে, আগেরটা ছিল মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন মডিউলো 5 অর্থাৎ প্লাস লিখে সাফিক্সে 5, এর জন্য সংযোজন ছকটি বা কম্পোজিশন টেবিলটি লেখো এবং ছকটি থেকে দেখাও যে অ্যাডিশন মডিউলো 4 হলো একটি দ্বিপদ প্রক্রিয়া এবং এই দ্বিপদ প্রক্রিয়াটি বিনিময়যোগ্য এবং একসম উপাদান ও প্রতিটি পদের বিপরীত নির্ণয় করো। তাহলে আমাকে এস একটা সেট দিয়েছে যেখানে 5টা এলিমেন্ট আছে। এবার এই এস সেটের উপর তোমাকে অ্যাডিশন মডিউলো 5 প্রয়োগ করে সংযোজন ছক বা কম্পোজিশন টেবিলটি লিখতে বলেছে এবং তারপর এই কম্পোজিশন টেবিল থেকে তোমাকে দেখাতে বলেছে যে অ্যাডিশন মডিউলো 5 একটি দ্বিপদ প্রক্রিয়া, তারপর এই দ্বিপদ প্রক্রিয়ার তারপর এই দ্বিপদ প্রক্রিয়াটি বিনিময়যোগ্য সেটি দেখাতে হবে, তারপর এই দ্বিপদ প্রক্রিয়ার একসম উপাদান দেখাতে হবে এবং প্রতিটি এলিমেন্ট অর্থাৎ 0 1 2 3 4 এদের বিপরীত বা ইনভার্স নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে কম্পোজিশন টেবিলটি নির্ণয় করি। দেখো এখানে 5টা এলিমেন্ট আছে, তাহলে আমি যখন ছকটা টানবো তখন একটা বেশি অর্থাৎ 6 × 6 এর একটা আমরা ম্যাট্রিক্স সেটা একটা ছক আঁকবো। ঠিক আছে, তাহলে আমরা এখন কম্পোজিশন টেবিলটি তৈরি করছি। আমাকে বলেছে অ্যাডিশন মডিউলো 5, তার জন্য আমি এখানে অ্যাডিশন মানে প্লাস সাফিক্সে 5 লিখলাম। এবার এই রো বরাবর আমি এলিমেন্টগুলো লিখি 0 1 2 3 4,
এই বড় বড় এলিমেন্টগুলো লিখব 0 1 2 3 4। এবার দেখো 0-এর সাথে 0 যোগ করলে 0 হয়, যা 5-এর থেকে ছোটো, তাহলে 0ই হবে। 0-এর সাথে 1 যোগ করলে 1 হয়, যেটাও 5-এর থেকে ছোটো, 1। 0-এর সঙ্গে 2 যোগ করলে 2 হয়, তাও 5-এর থেকে ছোটো। 0-এর সঙ্গে 3 যোগ করলে 3 হয়, সেটাও 5-এর থেকে ছোটো, তাই আমি 3 লিখলাম। 0-এর সাথে 4 যোগ করলে 4 হয়, তাও 5-এর থেকে ছোটো, তাই এখানে লিখলাম। এবার 1-এর সাথে 0 যোগ করলে 1 হয়, এখানে লিখলাম, কারণ 1টা আমার 5-এর থেকে ছোটো। 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়, একইভাবে 2ও 5-এর থেকে ছোটো, 2 লিখলাম। 1-এর সাথে 2 যোগ করলে 3 হয়, 1-এর সাথে 3 যোগ করলে 4 হয়, কিন্তু 1-এর সাথে 4 যোগ করলে 5 হয়। দেখো 5টা 5-এর সমান, তাই 5কে যদি 5 দিয়ে ভাগ করো, তার ভাগশেষটা হয় 0। এবার 2-এর সঙ্গে 0 যোগ করো, 2 হবে। 2-এর সাথে 1 যোগ করলে 3 হবে, 2-এর সাথে 2 যোগ করলে 4 হবে, কিন্তু 2-এর সাথে 3 যোগ করলে 5, কিন্তু 5 হলে 5 দিয়ে ভাগ করা যাবে, ভাগ করলে ভাগশেষ হবে 0। 2-এর সাথে 4 যোগ করলে 6 হয়, 6কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে 1। এবার 3 দিয়ে শুরু, 3-এর সাথে 0 করলে যোগ করলে 0 হবে, 3-এর সাথে 1 যোগ করলে 4 হবে, 3-এর সাথে 2 যোগ করলে কত হবে, 5 হবে, 5, তাহলে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 0। 3-এর সাথে 3 যোগ করলে 6 হবে। আচ্ছা, 6-এর সঙ্গে যদি আমি 6কে যদি 5 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ থাকবে 1। 3-এর সাথে 4 যোগ করলে 7 হবে, সেটা 5-এর থেকে বেশি, তাই 7কে 5 দিয়ে ভাগ করলে আমি ভাগশেষ কত পাবো, 2 পাবো। এবার 4-এর সঙ্গে 0 যোগ করলে 4 হবে, 4-এর সাথে 1 যোগ করলে 5 হয়, কিন্তু 5কে 5 দিয়ে ভাগ করলে 0 হয়। অর্থাৎ যখন এই মডিউলো 5 আছে, তো এই মানে অ্যাডিশন মডিউলো 5, যখন আমি যোগ করার পর মানটা 5 বা 5-এর থেকে বেশি পেয়ে যাবে, তখনই আমি ভাগ করে ভাগশেষটা লিখব। এবার দেখো 4-এর সঙ্গে যদি আমি এই 2টা যোগ করি, তো 6 হয়, তাহলে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 1 থাকে। 4-এর সাথে 3 যোগ করলে 7 হয়, 7কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 2 থাকবে, এবং 4-এর সাথে 4 যোগ করলে 8 হয়, 8কে 5 দিয়ে ভাগ করলে দেখবে ভাগশেষ থাকবে 3। তাহলে আমার কম্পোজিশন টেবিলটি তৈরি হয়ে গেল। এবার এখানে দেখো কম্পোজিশন টেবিল এ আমি কটা এলিমেন্ট পেয়েছি, টোটাল 25টা এলিমেন্ট পেয়েছি। এই 25টা এলিমেন্টই দেখো এস সেটের মধ্যে আছে। কেন? কারণ এস সেটটা তো আমার এটা ছিল, এস সেটটা কত ছিল, দেখো এস সেটটা ছিল 0 1 2 3 4। দেখো এখানে এই 25টা এলিমেন্টের যেগুলো পেয়েছি, সেগুলো 0 1 2 3 4-এর মধ্যেই। তাহলে আমি কম্পোজিশন টেবিল থেকে কি বলতে পারছি, এটা একটি দ্বিপদ প্রক্রিয়া। ঠিক আছে, এরপর আমাকে দেখো দেখাতে বলছে বিনিময়যোগ্য হবে কিনা। যে কোনো দুটো এলিমেন্ট করো, দেখো আমি নিচ্ছি 2 3, এদের মধ্যে যখন অপারেশন করছি 2 আর 3-এর মধ্যে অপারেশন করলে কত পাচ্ছি, 2 আর 3-এর মধ্যে অপারেশন করলে পাচ্ছি দেখো 0। এবার 3 আর 2-এর মধ্যে অপারেশন করো, 3 আর 2-এর মধ্যে যখন অপারেশন করছে তখনও পাচ্ছি হচ্ছে 0। দেখো 2 আর 3-এর মধ্যে অপারেশন করলেও আমি 0 পাচ্ছি, আবার 3 আর 2-এর মধ্যে অপারেশন করলেও আমি 0 পাচ্ছি। আবার অন্য একটা এলিমেন্ট নাম 4 আর 3 নিচ্ছি, দেখো 4 এবং 3-এর মধ্যে যখন অপারেশন করছি তখন কত পাচ্ছি, 2। এবার দেখো উল্টো করো, 3 এবং 4-এর মধ্যে অপারেশন যখন করি তখনও 2 পাচ্ছি। তাহলে দেখো এই কম্পোজিশন টেবিল থেকে আমি বলতে পারছি যেটা বিনিময়যোগ্য। কারণ কি, এস সেটের মধ্যে থেকে তুমি যে কোনো দুটো এলিমেন্ট নাও, অর্থাৎ এক্স এবং ওয়াই যদি দুটো এলিমেন্ট যে কোনো নাও, হ্যাঁ, এই এলিমেন্টগুলো যে কোনো দুটো নাও, দিয়ে যদি আমি ধরলাম এলিমেন্ট দুটো এক্স এবং ওয়াই, তাহলে এক্স অপারেশন ওয়াই মানে এই অপারেশনটা কাজে লাগাবে, বা এবং ওয়াই অপারেশন ওয়াই কাজে লাগালে দেখবে দুটোর ক্ষেত্রে মান একই আসছে, তাই এটা বলতে পারি আমি বিনিময়যোগ্য। ঠিক আছে, এবার আমাকে এখান থেকে আইডেন্টিটি এলিমেন্টটি খুঁজে বার করতে হবে, একসম উপাদান। দেখো এমন একটা এলিমেন্ট বার করো যার সঙ্গে যে এলিমেন্টটা যোগ করছো সেই এলিমেন্টটাই চলে আসছে। দেখো একমাত্র 0 আছে, দেখো 0-এর সাথে 0 যোগ করলে দেখো 0 চলে এসছে, 0-এর সাথে 1 যোগ করলে 1ই এসছে, 0-এর সাথে 2 যোগ করলে 2ই এসছে, 0-এর সঙ্গে 3 যোগ করলে 3ই এসছে, 0-এর সাথে 4 যোগ করলে 4ই এসছে। মানে এই অপারেশানটা লাগিয়েছি যখন, মানে 0 এমন একটা এলিমেন্ট তোমাকে খুঁজে বার করতে হবে, তার সঙ্গে অন্য এই সেটের অন্য যে কোনো এলিমেন্টের ওপর এই অ্যাডিশন মডিউলো 5 অপারেশনটা কাজে লাগালে সেই এলিমেন্টটাই চলে আসবে। যখন দেখো 0-এর সাথে 0 এই অপারেশন কাজে 0 পেয়েছি, 0-এর সাথে 1 এই অপারেশন কাজে লেগে আমি 1ই পেয়েছি, তো 1 এলিমেন্টে চলে এসেছে। 0-এর সাথে যখন 2কে অপারেশনটা কাজে লেগেছে তখন 2 এলিমেন্টে চলে এসেছে। আবার 0-এর সাথে যখন 3কে অপারেশনটা কাজে লেগেছে তখন 3ই চলে এসছে। আবার যখন 0-এর সঙ্গে 4কে অপারেশনটা কাজে লাগিয়েছে তখন 4ই চলে এসছে। তাই আমরা কম্পোজিশন টেবিল থেকে বলতে পারছি যে 0 হলো আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান। এবার আমরা প্রতিটি পদের ইনভার্স বার করব। দেখো তাহলে আমার আইডেন্টিটি এলিমেন্ট মানে হচ্ছে ই হয়ে গেল আমার হচ্ছে 0।
দেখো জিরোর সঙ্গে জিরো যদি অপারেশন করি তবেই জিরো পেয়েছি, তাহলে জিরোর ইনভার্স হচ্ছে জিরো। একের সঙ্গে দেখো, একের সঙ্গে কোথায় আগে প্রথমে এই ছকের মধ্যে আইডেন্টি এলিমেন্ট খোঁজে জিরো, তাহলে এখানে দেখো এইদিকে এক আছে, এইদিকে কত আছে 4 আছে, তাহলে বলতে পারি একের ইনভার্স হলো 4। এবার দেখো দুইয়ের জন্য খোঁজো, জিরো পেয়েছি এখানে, তো দুইয়ের জন্য এখানে 3 পেয়েছি, তাহলে দুইয়ের ইনভার্স কত বলতে পারি 3। এবার দেখো তিনের জন্য, দেখো তিনের জন্য জিরো এখানে পেয়েছি, মানে আইডেন্টি এলিমেন্টটা আসতে হচ্ছে, তাহলে 3 এবং 2, 3 এবং 2-এর অপারেশন করলে আমি জিরো পেয়েছি, তো তাহলে আমি 3-এর ইনভার্স বলতে পারি 2। আবার উল্টো দিক থেকে দেখো 2-এর ইনভার্সও আমি 3 বলতে পারি, ঠিক আছে। আচ্ছা এবার দেখো 4কে যখন আমি করেছি এখানে জিরো পেয়েছি, তাহলে আমি 4-এর জন্য 1, 4 এবং 1 এদের মধ্যে অপারেশন করলে জিরো হচ্ছে, তাহলে 4-এর ইনভার্স 1। আবার উল্টো দিকে বলতে পারো হচ্ছে 1-এর ইনভার্স হলো 4, সেটাও বলতে পারো, কারণ 4 আর 1-এর মধ্যে অপারেশন করলে যা জিরো হচ্ছে, আবার দেখো 1 এবং 4-এর মধ্যে অপারেশন করলেও আমার জিরো হচ্ছে, ঠিক আছে। তাই আমরা বলতে পারি 4-এর ইনভার্স 1, 1-এর ইনভার্স 4, ঠিক আছে। আবার দেখো 2 এবং 3-এর মধ্যে অপারেশন করলে জিরো হচ্ছে, আবার 3 এবং 2-এর মধ্যে অপারেশন করলেও জিরো হচ্ছে, তাই আমরা বলতে পারবো 3-এর ইনভার্স হলো 2 এবং 2-এর ইনভার্স হলো 3, ঠিক আছে। আবার দেখো 3 আর 2 অপারেশন করলে জিরো হচ্ছে, আবার 2 ও 3 অপারেশন করলে জিরো হচ্ছে, তাহলে আমরা 3-এর ইনভার্স 2, উল্টোভাবে বললে 2-এর ইনভার্স 3, এটাও বলা যেতে পারে। তাহলে আমরা প্রত্যেকটি এলিমেন্টের ইনভার্স খুঁজে বার করলাম, ঠিক আছে। এবার আমরা উত্তরটি লিখব। তাহলে দেখো আমরা লিখছি, সহজেই দেখা যায় যে কম্পোজিশন টেবিলে লিপিবদ্ধ 5 × 5 = 25টি পদের প্রত্যেকটি এস সেটের পদ, তাহলে অতএব এস সেটের উপর অ্যাডিশন মডুলো 5 একটি দ্বিপদ প্রক্রিয়া। এবার আমরা কম্পোজিশন টেবিল দেখে বলবো যে এই দ্বিপদ প্রক্রিয়াটি বিনিময়যোগ্য কিনা, ঠিক আছে। আচ্ছা অন্যভাবে একটু আগে আমরা এলিমেন্ট ধরে ধরে বললাম, এবার আমরা লিডিং ডায়াগোনালটি অঙ্কন করব, দিয়ে দেখব লিডিং ডায়াগোনালের সাপেক্ষে ছকটি সিমেট্রিক কিনা। যদি লিডিং ডায়াগোনালের সাপেক্ষে ছকটি সিমেট্রিক হয় তাহলেই আমি বলতে পারবো যে এই দ্বিপদ প্রক্রিয়াটি হচ্ছে বিনিময়যোগ্য। দেখো এখানে আমরা লিডিং ডায়াগোনালটি আঁকলাম, এবার লিডিং ডায়াগোনালের সাপেক্ষে দেখতে হবে যে ছকটি সিমেট্রিক কিনা। দেখবে আমি প্রথমবারে তোমাকে বলেছি এরকম করে মিলাতে 1 2 3 4 আছে কিনা, এখানে উল্টো দিকতে ওইরকম কিন্তু সব ক্ষেত্রে মিলবে না, ঠিক আছে। তাই তুমি ওই প্রক্রিয়াটি সবসময় দেখবে না, তুমি এলিমেন্ট ধরে ধরে দেখবে, ঠিক আছে। এলিমেন্ট ধরে ধরে কীভাবে দেখবে, হ্যাঁ ঠিক আছে। প্রথমবারে দেখবে, প্রথম যে এক্সাম্পলটা আমি দিয়েছিলাম সেখানে আমি এলিমেন্ট ধরে ধরেও দেখেছিলাম এবং আর একটাভাবেও দেখিয়েছিলাম, ঠিক আছে। তোমরা সবসময় কী করবে, এলিমেন্ট ধরে ধরে চেক করবে। তুমি যদি এইভাবে মিলাতে মিলাতে, মানে এখানে 1 2 3 4 আছে, এইভাবে 1 2 3 4 আসবে, এইভাবে সবসময় মিলবে না, ঠিক আছে। তাই তোমরা প্রত্যেকটি ক্ষেত্রে এলিমেন্ট ধরে ধরে চেক করবে। যেমন ধরো আমি এই লিডিং ডায়াগোনালের উপরের এলিমেন্ট, দেখো মানে ওপরের যে পজিশনে যেটা আছে নিচেও থাকে, উল্টো করলে সেই পজিশনে সেটাই থাকবে, সেটাকেই বলা হয় সিমেট্রিক। দেখো 1, এই 1 এলিমেন্টের পজিশন কত, আমার কিন্তু এই ম্যাট্রিক্সটা সাপেক্ষে, মানে 5 × 5 ম্যাট্রিক্সের সাপেক্ষে 1-এর পজিশন হচ্ছে ফার্স্ট রো সেকেন্ড কলাম, মানে 1, 2, তাহলে উল্টো মানে 2, 1। দেখো 2, 1, 2, 1 সেকেন্ড রো ফার্স্ট কলাম, 2, 1-এও দেখো 1 আছে, তুমি ঠিক আছে। তাহলে এই লিডিং ডায়াগোনালের উপরে সব কটা এলিমেন্টে ধরে ধরে তোমাকে চেক করতে হবে। ধরো আমি এই 4 এই এলিমেন্টটা চেক করছি, তো 1 2 3 4, তারপরে 3 4 0 0 1 আর 2, এই প্রত্যেকটা এলিমেন্ট চেক করতে হবে। যেমন ধরো এই 4-এর জন্য কেমনভাবে চেক করবো, ধরো 4-এর অবস্থান করবো, 4-টা হচ্ছে প্রথম রো আর 5th কলম, প্রথম রো মানে 1, 5, 4-এর অবস্থান হচ্ছে 1, 5, তাহলে এটি উল্টো মানে 5, 1-এও 4 থাকবে। দেখো 5, 1 মানে হচ্ছে 5th রো আর ফার্স্ট কলম, দেখো 5, 1-এও 4 আছে, ঠিক আছে। আচ্ছা এবার দেখো এই 3টা যদি ধরো, এই 3টা অবস্থান কোথায়, এটা উপরে 3টার অবস্থান হচ্ছে সেকেন্ড রো থার্ড কলম, তার মানে হচ্ছে 2, 3, তাহলে উল্টো দেখো 3, 2-ও 3 থাকবে, দেখো 3 থার্ড রো সেকেন্ড কলম 3 আছে, ঠিক আছে। এইভাবে যদি আমি প্রত্যেকটা এলিমেন্টকে চেক করি তাহলে আমরা দেখব যে aij = bji, অর্থাৎ উপরের এলিমেন্টগুলোর যে কোনো অবস্থানে যা আছে ঠিক তার উল্টো অবস্থানে দেখবে সেই একই এলিমেন্ট আছে, ঠিক আছে। এইভাবে তোমরা সিমেট্রিক কিনা দেখবে।
কখনোই আমি প্রথম ছকে দেখবে ওটা মিলে গেছিলো, কিন্তু সবসময় সেটা হবে না। হ্যাঁ, যেখানে 1 2 3 4 আছে বলে এখানেও 1 2 3 4 মিলবে তার কোনো মানে নেই সবসময়, ঠিক আছে? ওটা নেসেসারি নয়। তুমি সিমেট্রিক দেখতে গেলে এলিমেন্ট ওয়াইজ দেখবে, ঠিক আছে? অর্থাৎ এই লিডিং ডায়াগোনালের উপরে প্রত্যেকটা এলিমেন্ট প্রথমে 1 ধরলে, 1-এর অবস্থানটা নির্ণয় করে তাকে উল্টো করলে, সেই উল্টো অবস্থানে দেখলে 1 আছে কিনা, তারপরেরটা ধরলে এর অবস্থানটা নির্ণয় করলে, অবস্থান এটার অবস্থান যেমন কত হলো, এটার অবস্থান হলো 1,3, দেখো 1,3-এর 2 আছে, তাহলে উল্টাও 3,1, দেখো 3,1-এও 2 থাকতে হবে, এই যে 3,1 এই 2 আছে, ঠিক আছে? এইভাবে দেখবে। যদি প্রত্যেকটা এলিমেন্টের জন্য সিদ্ধ করে এই নিয়মটা এই লিডিং ডায়াগোনালের সাপেক্ষে, তবেই আমরা এই ছকটিকে সিমেট্রিক বলবো। হ্যাঁ, যদি কোনো একটার জন্য যদি ওটা সিদ্ধ না হয় তাহলে কিন্তু লিডিং ডায়াগোনালের সাপেক্ষে ছকটি সিমেট্রিক বলা হবে না। ছকটি যদি সিমেট্রিক হয় তবেই আমরা একে বিনিময়যোগ্য বলতে পারবো। আবার আরও দেখা যায় যে কম্পোজিশন টেবিলটি তার মুখ্য বা প্রারম্ভিক কর্ণ প্রিন্সিপাল অর লিডিং ডায়াগোনাল এর সাপেক্ষে প্রতিসম, অর্থাৎ সিমেট্রি। তাহলে অতএব এসের উপর অ্যাডিশন মডিউলো 5 বিনিময়যোগ্য বা কমিউটেটিভ। এবার আমরা একসম উপাদানটি নির্ণয় করব। দেখো আমি এইভাবে নির্ণয় করব, আগে তো একটু অন্যভাবে নির্ণয় করলাম, এটা একটু অন্যভাবে নির্ণয় করি। দেখো আমার যে ছকটা আছে মানে 5x5 ছক ম্যাট্রিক্স, এখানে তুমি দেখো প্রথমে সারি, যে সারিগুলো আছে, হ্যাঁ এখানে 5টা সারি আছে। এই 5টা সারির মধ্যে কোন সারিটা এই উপরে যেটা লেখা আছে এর সঙ্গে একই, তার মানে দেখো এখানে এই প্রথম সারিটা মানে প্রথম রোটা উপরের সঙ্গে দেখো সমান, সেম। দেখো এটা 0 1 2 3 4, এটাও 0 1 2 3 4, ঠিক আছে? তাহলে রো বরাবর আমি সেম সারি উপরের সঙ্গে খুঁজে পেলাম। এবার কলম বরাবর মানে এটার সঙ্গে কোন কলমটা এই যে 5x5 একটা ম্যাট্রিক্স লেখা আছে কোনটা সমান এর সঙ্গে, দেখো তাহলে প্রথম কলমটাই দেখো এটার সঙ্গে সমান, ঠিক আছে? তাহলে আমি দেখো প্রথম রো এবং প্রথম কলম এই দুটো আমি প্রথম রোটা উপরের সঙ্গে সমান আর প্রথম কলমটা বাঁ দিকের এই স্তম্ভটার সঙ্গে এটার সঙ্গে সমান। এবার যে দুটো সমান পেলাম মানে প্রথম রো এবং প্রথম কলম এরা তো সমান পেলাম, এবার এই দুটো দেখো কোথায় পরস্পরকে ছেদ করছে। দেখো প্রথম রো মানে বরাবর এলে এইখানে চলে এলাম, তাই তো এখানে এলাম, আর প্রথম কলম হলে আমরা এখানে এলাম, দেখো কোথায় ছেদ করেছে, 0-তে ছেদ করেছে। তাহলে প্রথম সারি এবং প্রথম স্তম্ভটা 0 পদে ছেদ করতে, 0টাই হবে আইডেন্টিটি এলিমেন্ট। তুমি এইভাবেও চেক করতে পারো আইডেন্টিটি এলিমেন্ট। তাহলে আমরা কী করছি, যে কম্পোজিশন টেবিলটা পাবো সেটা প্রথমে দেখবো এই উপরের সঙ্গে মানে এই উপরের যে পদগুলো আছে সেম 0 1 2 3 4 এটার সঙ্গে কোন রোটা মিলছে। আমি দেখতে পাচ্ছি প্রথম রোটা হুবহু এর সঙ্গে মিলে গেল, ঠিক আছে? রোটা হলো। এবার কলম দেখো, এবার কলম 5টা কলম আছে, 5টা কলমের মধ্যে কোন কলমটা একবারে বাঁ দিকে এটা এই সংখ্যাগুলোর সঙ্গে মিলছে। দেখো একমাত্র প্রথম কলমটাই বাঁ দিকের সংখ্যাগুলো 0 1 2 3 4 আছে, এটাও 0 1 2 3 4 হুবহু মিলে গেল। তাহলে প্রথম আমি রোটা উপরের সঙ্গে মিলেছে আর প্রথম কলমটা হচ্ছে বাঁ দিকের এটার সঙ্গে মিলেছে। এবার আমি প্রথম রো আর প্রথম কলম কোথায় গিয়ে ছেদ করছে, লম্বাটা নেই, এটা হচ্ছে প্রথম রো আর এটা হচ্ছে প্রথম কলম। তাহলে দেখতে পাচ্ছি ওটা পরস্পর 0-তে গিয়ে ছেদ করেছে, তাহলে এই 0টাই হবে হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট বা একসম উপাদান। তাহলে এবার আমরা যেটা বললাম সেটা লিখব। বিভাজন ছক বা কম্পোজিশন টেবিল এর প্রথম সারি অর্থাৎ রো একেবারে ওপরের সারির সঙ্গে অভিন্ন এবং ছকের প্রথম স্তম্ভ মানে কলম একেবারে বাম পাশের স্তম্ভের সঙ্গে অভিন্ন, অভিন্ন মানে একই, এবং ছকের এই প্রথম সারি ও প্রথম স্তম্ভ পরস্পর 0 পদে ছেদ করে। তাহলে অতএব এসের ওপর অ্যাডিশন মডিউলো 5 দ্বিপদ প্রক্রিয়ার একসম উপাদান বা আইডেন্টিটি এলিমেন্ট হলো 0। এবার আমরা প্রত্যেক পদের ইনভার্স নির্ণয় করব।
দেখো এই কম্পোজিশন টেবিল থেকেই তুমি বলে দিতে পারবে যে প্রত্যেকটা পদের ইনভার্স আছে কিনা। তুমি এখানে খেয়াল করো, দেখো প্রত্যেক স্তম্ভ এবং প্রত্যেক সারি অর্থাৎ প্রত্যেক রো এবং প্রত্যেক কলমে আইডেন্টিটি এলিমেন্টটা আছে কিনা। দেখো প্রথম রোতে আইডেন্টিটি এলিমেন্ট 0 আছে, দ্বিতীয় রোতেও আইডেন্টিটি এলিমেন্ট 0 আছে, তৃতীয় রোতেও আইডেন্টিটি এলিমেন্ট 0 আছে, চতুর্থ রোতেও আইডেন্টিটি এলিমেন্ট 0 আছে এবং পঞ্চম রোতেও আইডেন্টিটি এলিমেন্ট 0 আছে। ঠিক একইভাবে কলমগুলো চেক করো, প্রথম কলমেও আইডেন্টিটি এলিমেন্ট 0 আছে, দ্বিতীয় কলমেও আইডেন্টিটি এলিমেন্ট 0 আছে, তৃতীয় কলমেও আইডেন্টিটি এলিমেন্ট 0 আছে, চতুর্থ কলমেও আইডেন্টিটি এলিমেন্ট 0 আছে এবং পঞ্চম কলমেও আইডেন্টিটি এলিমেন্ট আমার 0 আছে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আইডেন্টিটি এলিমেন্টটি এখানে প্রত্যেক রো এবং প্রত্যেক কলমে আছে। তাহলে আমরা বলতে পারবো যে এই এস সেটের প্রত্যেকটি এলিমেন্টের ইনভার্স আছে। যদি প্রত্যেকটি রো বা প্রত্যেকটি কলমে যদি আমার আইডেন্টিটি এলিমেন্টটি না থাকতো তাহলে আমি কিন্তু বলতে পারতাম না যে প্রত্যেকটি এলিমেন্টের ইনভার্স আছে। তখন কিছু এলিমেন্টের ইনভার্স থাকতো, কিছু এলিমেন্টের ইনভার্স পেতাম না। ঠিক আছে, অর্থাৎ যে রো বা যে কলমে আমি 0 পেতাম না, সেই রো বা সেই কলমের সঙ্গে যে এলিমেন্টগুলো যুক্ত আছে সেই এলিমেন্টগুলোর ইনভার্স আমি পেতাম না। দেখো তাহলে আমি যদি প্রথম 0টা নিই, তাহলে প্রথম 0 এই 0টা কোন দুটো এলিমেন্টকে প্রক্রিয়া করে পেয়েছি 0 0, তাহলে 0-র ইনভার্স 0। দ্বিতীয় 0 এটা দেখো, এটা 1 এবং 4-এর জন্য পেয়েছি, তাহলে আমি বা দেখো 4 বা 1-এর জন্য পেয়েছি বলতে পারো। ঠিক আছে, তাহলে 1-এর ইনভার্স 4, 4-এর ইনভার্স 1 বলা যেতে পারে। ঠিক আছে, এই দেখো 4 এবং 1-এর উপর প্রয়োগগুলো 0 পেয়েছি, তার মানে বলতে পারো 4-এর ইনভার্স 1, বা আবার এখান থেকে বলতে পারো 1-এর ইনভার্স 4। আবার দেখো এই 0টা কোন দুটোর উপর প্রয়োগ করবে 3 এবং 2-এর উপর, তাই 3-এর ইনভার্স হচ্ছে 2। আবার দেখো 2 এবং 3 যদি ক্রয় করে, এই যে 2 নিলাম এখান থেকে, এখানে 3 নিলাম, দেখো 2 আর 3-এর জন্য 0 পেয়েছি এই 0টা, তাহলে আমি 2-এর ইনভার্স কী বলতে পারি 3, আর 3-এর ইনভার্স কী বলতে পারি 2। চলো এবার আমরা ইনভার্সগুলো লিখে ফেলি। তাহলে বলো 0-র ইনভার্স কত, 0-র ইনভার্স 0। 1-এর ইনভার্স কত, 1-এর ইনভার্স 4। ঠিক আছে, দেখো আবার দেখো 4-এর ইনভার্স 1 হবে, দেখো 4-এর ইনভার্স হচ্ছে 1। 2-এর ইনভার্স কত, 2-এর ইনভার্স 3, আবার দেখো 3-এর ইনভার্স 2 হবে, দেখো 3-এর জন্য 3-এর ইনভার্স হচ্ছে 2। আচ্ছা এবার দেখো 4-এর ইনভার্স হচ্ছে 1। ঠিক আবার দেখো 1-এর ইনভার্স কত পেয়েছি আমি, 1-এর ইনভার্স 4 পেয়েছি। কম্পোজিশন টেবিলটি লক্ষ্য করলে দেখা যায় যে 100 উপাদান 0 ছকের প্রত্যেক সারি ও প্রত্যেক স্তম্ভে আছে। সুতরাং এ সেটের প্রত্যেক পদ ইনভার্টেবল। দেখো আমি 0 আর 0-র মধ্যে যখন অপারেশনটা প্রয়োগ করি তখন 0 পেয়েছি, অতএব 0-র ইনভার্স হচ্ছে 0। এবার যখন 1 আর 4-এর মধ্যে আমি যখন প্রয়োগ করছি, দেখো 1 আর 4-এর মধ্যে প্রয়োগ করলে আবার 4 বা 1-এর মধ্যে প্রয়োগ করলে আমি 0 পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 1-এর ইনভার্স ইকুয়াল টু 4 এবং 4-এর ইনভার্স ইকুয়াল টু 1। আবার দেখো 2 ও 3-এর মধ্যে প্রক্রিয়াটি অ্যাপ্লাই করলে আমি 0 পেয়েছি, আবার 3 এবং 2-এর মধ্যে অ্যাপ্লাই করলে প্রক্রিয়া 0, মানে আইডেন্টিটি এলিমেন্ট পেয়েছি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি 2-এর ইনভার্স হলো 3 এবং 3-এর ইনভার্স হলো 2। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটি এলিমেন্টেরই ইনভার্স পেয়ে গেলাম। তাহলে সুতরাং আমরা লিখব 0-র ইনভার্স কত পেলাম, 0-র ইনভার্স 0। ঠিক আছে, দেখো তারপরে 1-এর ইনভার্স পেলাম হচ্ছে 4, 2-এর ইনভার্স পেলাম 3, 3-এর ইনভার্স পেলাম 2 এবং ফাইনালি 4-এর ইনভার্স পেলাম 1। তাহলে আমরা প্রত্যেকটা এলিমেন্টের ইনভার্স নির্ণয় করে ফেললাম। নেক্সট প্রবলেম বলছে এ একটা সেট আছে 1 2 3 4, এ সেটের মধ্যে এই 4টে এলিমেন্ট আছে। এ সেটের উপর স্টার দ্বারা একটি বিনিময়যোগ্য দ্বিপদ প্রক্রিয়া সংজ্ঞাত হয় ধরে নিচের গুণ ছকটি সম্পূর্ণ করে। তাহলে দেখো নিচে স্টারের উপর একটা কম্পোজিশন টেবিল করে দেওয়া আছে, টেবিলের কিছু এলিমেন্ট দেওয়া আছে আর কিছু এলিমেন্ট দেওয়া নেই। যেহেতু 4টে এলিমেন্ট আছে তো আমার টোটাল 4 16টা পদ হবে। 16টা পদের মধ্যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা পদ দেওয়া আছে। তাহলে আমার 6টা পদকে নির্ণয় করতে হবে।
কী ধরে নির্ণয় করতে হবে, স্টারটা কিন্তু আমাকে বিনিময়যোগ্য বলে দিয়েছে। স্টার যেহেতু একটা বিনিময়যোগ্য বলে দিয়েছে, সেটা ধরে আমাকে এই ছকটা পূরণ করতে হবে। চলো অ্যান্সার করি। অ্যান্সার দেওয়া আছে এ 1 2 3 4 এই সেট, অর্থাৎ এ সেটের উপর স্টার দ্বারা বিনিময়যোগ্য দ্বিপদ প্রক্রিয়ার সংগত হয়। তাহলে বিনিময়যোগ্য, তাহলে অতএব আমি কী লিখতে পারি, অতএব লিখতে পারি দেখো এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ ফর অল। এই এ বিগুলো কোথা থেকে নিতে হবে, এ বি এলিমেন্টগুলো নিতে হবে এ সেটটা থেকে, অর্থাৎ এ এবং বি এর মান 1 2 3 4 এর মধ্যে যে কোনো একটি হবে। ঠিক আছে, অর্থাৎ এ সেট থেকে তুমি যদি যে কোনো দুটো এলিমেন্ট এ আর বি ধরে নাও, হ্যাঁ, তাহলে এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ হবে। কেন, কারণ স্টারটা আমাকে বলেছে বিনিময়যোগ্য দ্বিপদ প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, অর্থাৎ তুমি যদি 1 2 নাও তাহলে 1 স্টার 2 ইকুয়াল টু 2 স্টার 1 হবে, 1 3 নিলে 1 স্টার 3 ইকুয়াল টু 3 স্টার 1 হবে। ঠিক আছে, এটা হবে। এবার আমরা ছকটা আঁকবো। আচ্ছা দেখো, ছকটা আঁকার আগে, ছকটা অঙ্কন করার আগে আমরা আরও কিছু জিনিস লিখে নিই, কারণ যেহেতু এটা বিনিময়যোগ্য, যদি আমি ধরো 1 আর 1 দুটো নিই তাহলে, আচ্ছা 1 1 তো একই হয়ে গেল, তাহলে হচ্ছে আমি এরকম লিখতে পারি দেখো 1 আর 2 নিলাম, তাহলে কী লেখা যায় বলো তো, 1 স্টার 2 ইকুয়াল টু কী হবে, 2 স্টার 1, এটা হবে। আবার লেখা যায় দেখো 1 আর যদি 3 নাও, 1 স্টার 3 মানে কী লেখা যাবে, 3 স্টার 1, এরকমভাবে লেখা যাবে। ঠিক আছে, আবার যদি দেখো 2 স্টার 4 নাও, 2 আর 4, তাহলে লেখা যাবে 4 স্টার 2। ঠিক আছে, এরকম করে লেখা যাবে, তাহলে ইত্যাদি এগুলো লেখা যাবে। তার জন্য আমি এখানে এ স্টার বি ইকুয়াল টু বি স্টারে ফর অল এ বি বিলংস টু এ সেট থেকে নিলে এরকম লেখা যাবে, কারণ এটা বিনিময়যোগ্য বলে লেখা আছে। আরও অনেক রকম লেখা যাবে, তুমি 2 3 নিতে পারো, 1 4 নিতে পারো, সবার জন্য। তাহলে এগুলো আমি লিখলাম না, কারণ এটা হবে। কেন হবে, কারণ এটা বিনিময়যোগ্য। ঠিক আছে, কয়েকটা লিখে আমি বাকিগুলো ইত্যাদি লিখলাম। এবার আমরা ছকটি অঙ্কন করি। ঠিক আছে, তাহলে আমরা ছকটা আঁকলাম, ছকে যে যে এলিমেন্টগুলো দেওয়া আছে সেই এলিমেন্টগুলো লিখলাম। এবার আমরা ফাঁকা জায়গাগুলো পূরণ করব। দেখো এইটা পূরণ করতে হবে, তাহলে এটার জন্য কে আসছে, 2 আছে, এখানে 1 আছে, তাহলে অতএব আমরা দেখো নিচে লিখছি 2 স্টার 1 যা আর 1 স্টার 2 একই হবে, কারণ যেহেতু স্টারটা হচ্ছে বিনিময়যোগ্য তাই। তাহলে আমি তো এটা 2 স্টার 1-এর জন্য লিখবো, তাহলে 1 স্টার 2টা কী আছে দেখি, 1 স্টার 2 মানে 1 স্টার 2 মানে 4। ঠিক আছে, 1 স্টার 2 মানে 4, তাহলে দেখো 1 স্টার 2 এর জন্য আমি কী লিখবো, এটা 4, 2 স্টার 1 ইকুয়াল টু 1 স্টার 2 ইকুয়াল টু 4 হবে, কারণ এটা বিনিময়যোগ্য বলে 1 স্টার 2 এর মানটা 4 দেওয়া আছে ছকে। দেখো 1-এর সাথে যদি 2 করি, 1 স্টার 2 মানে 4। ঠিক আছে, তাহলে বিনিময়যোগ্য, তাহলে হচ্ছে 2 স্টার 1 মানেও 4 হবে, তাহলে হচ্ছে 2 স্টার 1 মানেও 4 হবে, তাহলে এই জায়গায় আমার বসবে হচ্ছে 4। এবার এই জায়গাটা বসাবো, এই জায়গার জন্য কি 2 স্টার 3, তাহলে এই জায়গাটা বসবে, তাহলে অতএব 2 স্টার 3 যা হবে 3 স্টার 2 একই হবে, কারণ স্টারটা যেহেতু বিনিময়যোগ্য। দেখো 3 স্টার 2 দেখো কী দেওয়া আছে দেখি ছকে, 3 2, তাহলে 3 স্টার 2 মানে কত দেওয়া আছে 1, 3 স্টার 2 দেখো কীভাবে 3 আর 2, এই যে 3 বড় যেটা করবে সেটা বাড়াবে, আর এটা বাড়াবে, যেখানে ছেদ করবে সেই জায়গাটা এলিমেন্ট। তাহলে 3 স্টার 2 মানে হচ্ছে 1, তাহলে আমি লিখতে পারি 3 স্টার 2 ইকুয়াল টু 1, তাহলে 2 স্টার 3ও কী হবে 1 হবে, তাহলে এখানে দেখো আমি লিখছি হচ্ছে 2 স্টার 3 মানে এই জায়গাটায় বসবে আমার 1। এবার এই জায়গাটা লিখব, এই জায়গাটা মানে এখানে আছে 2 রো ওয়াইজ আর এই কলম ওয়াইজে 4, তাহলে 2 স্টার 4। দেখো এবার আমরা আবার লিখছি, অতএব 2 স্টার 4 মানে লেখা যায় 4 স্টার 2। দেখো ছকে 4 স্টার 2 এর মান কি দেওয়া আছে, 4 স্টার 2, 4 স্টার হচ্ছে 2 স্টার 4, এবার হচ্ছে 4 স্টার 2, এই যে 4 স্টার হচ্ছে 2, এটা সরি
4 স্টার 2 এর মান কত দেওয়া আছে 3, এই যে 4 আর 2 যদি নিই, এই 2 বরাবর যদি বাড়ায় 4 বরাবর এদিকে বাড়ায় তাহলে 3 ছেদ করছে, তাহলে 4 স্টার 2 মানে হচ্ছে 3। তাহলে আমরা এখানে 4 স্টার 2 এর ভ্যালুটা লিখব 3, তার মানে 2 স্টার 4 এর মানও হয়ে গেল 3। তাহলে দেখো 2 স্টার 4 মানে এই জায়গাটা আমার বসলো 3। এবার আমি এই জায়গাটা পূরণ করব। এই জায়গাটা মানে হচ্ছে 3 স্টার 1, তাই তো 3 স্টার 1। তাহলে দেখো আমি আবার লিখছি, অতএব 3 স্টার 1 যেহেতু বিনিময়যোগ্য তাহলে লেখা যাবে 1 স্টার 3 ইকুয়াল টু, দেখো 1 স্টার 3 কী দেওয়া আছে, দেখো 1 আর 3, 1 স্টার 3 2 দেওয়া আছে। তাহলে আমি এখানে 1 স্টার 3 এর বদলে হচ্ছে আমি লিখতে পারি 2, তাহলে 1 স্টার 3 2 মানে 3 স্টার 1 ও 2, তাহলে এখানে আমার হচ্ছে 3 স্টার 1 এর জায়গায় লিখব 2। এবার এই জায়গাটা 3 স্টার 4, তাই তো 3 স্টার 4 এর জন্য এই জায়গাটা লিখতে হবে। তাহলে দেখো লিখতে পারি অতএব 3 স্টার 4 মানে হচ্ছে 4 স্টার 3, কারণ স্টার যেহেতু বিনিময়যোগ্য। এবার ছকে দেখো 4 স্টার 3 কত পাও, দেখো ছকে 4 স্টার 3, 4 আর 3 এর জন্য দেখো 3 আছে, 4 স্টার 3 হচ্ছে 3। তাহলে আমি এখানে লিখতে পারি 4 স্টার 3 মানে 3, তাহলে 3 স্টার 4 এর মান হচ্ছে 3 হবে। তাহলে এই জায়গায় 3 স্টার 4 এর মানও আমার 3 হবে। এবার এই জায়গাটা পূরণ করতে হবে, এটা দেখো 4 আছে এখানে 1 আছে, মানে 4 স্টার 1, 4 স্টার 1 এর জন্য এই জায়গাটা পূরণ করব। তাহলে অতএব 4 স্টার 1 যেহেতু স্টারটা বিনিময়যোগ্য, 4 স্টার 1 এর যা ভ্যালু হবে 1 স্টার 4 এর তাই একই ভ্যালু হবে। দেখো ছকে 1 স্টার 4 এর ভ্যালু কি দেওয়া আছে, দেখো 1 স্টার 4 এর ভ্যালু দেওয়া আছে 1, এখানে 1 আর 4 নিলাম, তাহলে দেখো 1 মানে এই অবধি যদি লম্বা করে লাইন টানি আর 4 থেকে কলম ওয়াইজ একটা যদি লাইন টানি তাহলে 1 এ মিট করছে, তাহলে 1 স্টার 4 মানে হচ্ছে 1। তাহলে আমরা এখানে 1 স্টার 4 এর মানে 1 বসালাম, তাহলে 1 স্টার 4 এর ভ্যালু 1, তার মানে আমার 4 স্টার 1 এর ভ্যালু হবে 1। তাহলে এখানটায় 4 স্টার 1 এর ভ্যালু 1 বসিয়ে দিলাম, তাহলে আমার ছকটি পূরণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমাদের ছকটি পূরণ হয়ে গেল। তাহলে তোমরা সহজেই বুঝতে পারলে বিনিময়যোগ্য প্রক্রিয়া কাজে লাগে কিভাবে আমরা ছকটি পূরণ করলাম। তাহলে আজ আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবে।